আমি না তোকে বলেছি তুই কখনো আমার সামনে আসবি না, আবারও তুই আমার সামনে এসেছিস। তোকে দেখলেই মেজাজ ঠিক থাকে না আমার। তোমাকে না দেখেছি থাকতে পারি না আমি, তার জন্যই তো দেখা করার জন্য চলে আসছি আমার পাগলিটাকে। তা এত রাগ কিসের? শাশুড়ি কি ঝাড়ু দিয়ে কয়েকটা দিয়েছে নাকি? চুপ, সব সময় শুধু শুধু আজে বাজে কথা। আচ্ছা, এত করে যে আমি তোকে বলি আমি তোর থেকে সিনিয়র, সেটা কি তোর কান পর্যন্ত পৌঁছায় না? আসলে এসব কথা শুনতে শুনতে আমার অভ্যাস হয়ে গিয়েছে, তার জন্যই তো এমন। আচ্ছা এটা বলো, আজকে হেঁটে যাচ্ছ কেন? হ্যাঁ, রিক্সা পাওনি এখনো? না, এখনো রিক্সা পাইনি। এবার তুই এখান থেকে চলে যা। আমার ভাই তোকে দেখলে মেরে তক্তা বানিয়ে দেবে, বুঝতে পারছিস? আরে তোর এমনটা হবে কেন? আমি কি তোমাকে রেপ করছি নাকি বিরক্ত করছি, কোনটা? যে তোমার ভাই আমাকে মারবে? যদি এরকম কিছু করতাম তাহলে না একটা কথা ছিল। হায় আল্লাহ, ভাই তুই এখান থেকে যা। সত্যি বলছি, ভাই আসলে কিন্তু তোকে অনেক বেশি মারবে। আর তোর মুখটা একটু সামলে রাখ। এই কথা বলার পরে নীলা কিছুটা সামনের দিকে এগিয়ে গেল। আর সামনের দিকে এগিয়ে যাওয়ার পরে আকাশ তখন পেছনে তাকিয়ে দেখতে পারল নীলার বড় ভাই রাজ। নীলা তখন সামনে থাকা একটা রিকশাকে ডাক দিয়ে সেখান থেকে চলে গেল। আর এদিকে রাজ ভাইয়া তখন আমার কাছে আসলো। আমার কাছে আসার পরে তখন রাজ ভাইয়া বলতে লাগলো, আর কখনো যদি তুই আমার বোনের আশেপাশে থাকিস তাহলে কিন্তু তোর খবর আছে। তোকে মেরে এমন জায়গায় লুকিয়ে রাখবো তোর লাশটা পর্যন্ত কেউ খুঁজে পাবে না। ভাই আপনি এসব কি বলছেন? আমি তো কোনো কিছু বুঝতে পারছি না। আমি তো নীলা আপুর আশেপাশেও থাকি না। এখন দেখা হলো তার জন্য কথা বললাম আর কি। আমাকে কোনো কিছু বোঝাতে আসিস না। আমি আমার বোনের বিয়ে তার পছন্দ করা ছেলের সঙ্গে ঠিক করেছি। তুই এখানে আসিস না তৃতীয় ব্যক্তি হয়ে। এই কথা শোনার পরে আকাশ আর কোনো কথা বলতে পারল না। আকাশ চুপচাপ করে দাঁড়িয়ে রইল। আর তখন রাজ আকাশের হাতে বিয়ের কার্ড ধরিয়ে দিয়ে সেখান থেকে চলে গেল। তারপর আকাশ বিয়ের কার্ড নিয়ে চলে আসলো বাসায়। আর এভাবেই তার ভালোবাসা মুহূর্তের মধ্যেই শেষ হয়ে গেল। মেয়েটাকে আকাশ প্রায় 3 মাস ধরে পছন্দ করত। 3 মাস ধরে তার পিছনে পড়েছিল, হঠাৎ করে এরকম কিছু ঘটে যাবে সেটা আশা করেনি। কপাল খারাপ হলে যা হয়, আকাশ সবকিছু বাদ দিয়ে দেয়। আর এভাবে কেটে যায় আরো একটা বছর। একদিন সকালবেলা আকাশ ঘুমিয়েছিল। আর হঠাৎ করেই তার আম্মু এসে আকাশকে ডাকতে শুরু করলো। তার আম্মুর ডাকা ডাকিতে আকাশের ঘুমটা হলো না। আকাশ ঘুম থেকে উঠে গেল। আর তখন আকাশের আম্মু আকাশের বিছানা গোছাতে লাগলো। আর আকাশকে বলতে লাগলো, কিরে, তুই না তোর নানু বাড়ি যাবি গ্রামে? তোর ট্রেন কয়টায়? তোর মনে আছে? যদি ট্রেন মিস করিস তাহলে কিন্তু 2 দিনের আগে আর ট্রেন পাবি না, কারণ ওদিকে ট্রেন খুবই কম চলে। এটা তো খুব ভালো করেই জানিস। এটাও কি তোকে বলে দিতে হবে? মা, ট্রেনে করে যেতে হবে এমন তো কোনো কথা নেই, বাস আছে। আর না হলে আমি বাইকে করে চলে যাব। আমার তো ইচ্ছে যে বাইকে করে নানু বাড়িতে যাওয়ার। তুমি আমাকে বাইক কেন নিতে দিচ্ছ না বলো তো একটু? তোর কি মাথা ঠিক আছে? আমি তোকে বাইকে করে যাওয়ার অনুমতি দেব? তুই এটা ভাবলি কি করে? 210 কিলোমিটার, আর 210 কিলোমিটার তুই বাইকে করে যাবি? কখনো সম্ভব না। তুই ট্রেনে করে যাবি। আমি তোকে এভাবে ছেড়ে দিতে পারি না। মা, তুমি যে কেন শুধু শুধু আমাকে নিয়ে এত টেনশন করো আমি সেটাই বুঝতে পারি না। আমি কি এখনো ছোট আছি নাকি? আমি এখন অনেক বড় হয়ে গিয়েছি। আর ছুটিতে এসেছি, তুমি আমাকে আমার নিজের মতো করে চলতে দিচ্ছ না। ওখানে থাকলেই ভালো থাকতাম মনে হয়। আমি যেটা বলেছি সেটাই, আমার উপর কোনো কথা বলা যাবে না। যা তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আয়। আমি তোর ব্যাগ গুছিয়ে দিচ্ছি। তোর নানু তোকে দেখার জন্য কতদিন ধরে ওয়েট করে আছে। আকাশ মায়ের কথায় তাড়াতাড়ি করে আকাশ ওয়াশরুমে চলে আসলো। ওয়াশরুমে আসার পরে আকাশ যথারীতি ফ্রেশ হয়ে রেডি হয়ে সোজা খাবার টেবিলে চলে আসলো। খাবার টেবিলে আসার পরে যখন আকাশকে তার আম্মু বলতে লাগলো, শোন, তোর নানু বাড়িতে কি একদম কোনো ফাজলামি করবি না। কারো সঙ্গে কেউ যেন তোর নামে আর বদনাম না করতে পারে। এমনিতেই তুই যে সব কাজ করিস গিয়ে, তোকে তো পাঠাতে আমার অনেক ভয় করে এখন। মা, তুমি যে কি বলো না,
আমি কি আর আগের মতো আছি? আমি এখন অনেকটা পরিবর্তন হয়ে গিয়েছি, বুঝতে পেরেছো? আচ্ছা, তাড়াতাড়ি খাবার দাও, না হলে আবার ট্রেন মিস হয়ে যাবে। আকাশ তাড়াতাড়ি করে খাবার খেতে লাগলো। আর খাবার খেতে খেতে প্রায় 20 মিনিট সময় পার হয়ে গেল। আর আকাশ তার মাকে বিদায় দিয়ে তার মায়ের কাছ থেকে ব্যাগ নিয়ে সোজাসুজি রিক্সা নিয়ে তাড়াতাড়ি করে রেলওয়ে স্টেশনে চলে আসলো। আকাশ রেলওয়ে স্টেশনে আসার পরে ট্রেনের জন্য অপেক্ষা করছে। 5 মিনিটের মধ্যেই ট্রেন চলে আসলো। আর আকাশও তার সিটে গিয়ে বসে পড়লো। সিটে বসে হেডফোন লাগিয়ে গান শুনছিল। আর তখনই ট্রেন ছেড়ে দিল। ট্রেন তার আপন গতিতেই চলছিল। আর হঠাৎ করেই একটা ছেলে আকাশের পাশে এসে বসলো। ছেলেটাকে দেখে আকাশের কেন জানি চেনা চেনা লাগছে, কিন্তু কোথাও যেন দেখেছে সেটা মনে করতে পারছে না। আকাশ আর তখন ছেলেটাও তার দিকে তাকিয়ে আছে। আর তখন কিছুক্ষণ পরেই বুঝতে পারলো এটা তো তার ছোটবেলার বন্ধু শান্ত। দেখে একদমই চেনা যাচ্ছে না। ক্লাস 5-এ একসঙ্গে পড়েছিল। শান্ত আকাশের দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকার পরে আকাশকে চিনতে পারলো। আর তখন আকাশকে বলতে লাগলো, কিরে, তুই এতদিন পরে? আজ কত বছর পরে তোর সঙ্গে দেখা। আমি তো তোকে প্রথমে চিনতেই পারছি না। এত বছর পরে তোর সঙ্গে দেখা হবে, সত্যি আমি অবাক হয়ে গেছি। আমিও তো বিশ্বাস করতে পারছি না যে তোর সঙ্গে আমার এইভাবে দেখা হয়ে যাবে। সবার সঙ্গে আমার কথা হয়, কিন্তু একমাত্র তোর সঙ্গেই আমার কোনো যোগাযোগ ছিল না। তোর চেহারাই আমি ভুলে গিয়েছি। ভাগ্য ভালো তুই চিনতে পেরেছিস আমাকে। তা কেমন আছিস বল, আর কি করছিস এখন? এই বাবার বিজনেসের মধ্যে সাহায্য করছি। এটা ছাড়া আর কি করব? পড়াশোনা শেষ করলাম, আর সামনে বিয়ে শাদী করব, আর এই কারণেই গ্রামে যাওয়া। এই, তুই তো নানু বাড়িতে যাচ্ছিস? তোর নানু বাড়ি তো আমাদের গ্রামেই। হ্যাঁ, নানু বাড়িতে তো সেই ছোটবেলায় গিয়েছিলাম, এরপরে আর যাওয়া হয়নি। সবসময় ঢাকায় থাকতে হতো। আর তোর নাম্বারটা অনেকের কাছে চেয়েছিলাম, কিন্তু কেউ তোর নাম্বার জানেই না। তুই কোথায় ছিলি এতদিন? হ্যাঁ, পড়াশোনার জন্য বিদেশ চলে গিয়েছিলাম, আর বিদেশ থেকে ফিরেছি মাত্র কয়েক মাস হলো। আর বিদেশ থেকে ফিরেই সরাসরি বাবার অফিসে জয়েন করেছি। আর এখন একটু গ্রামের বাড়িতে বেড়াতে যাচ্ছি। গ্রামে কিছু জমি নিয়ে ঝামেলা চলছে, ওটা মিটমাট করতে হবে। এমনিতেও আমি নানু বাড়ি যাওয়ার পরে তোর খোঁজ নিতাম। এটাই ইচ্ছা ছিল যে গ্রামে গিয়েই তোর ব্যাপারে খোঁজ নেওয়া যাবে, কারণ এমনিতে তো কারো কাছ থেকে খোঁজ খবর পেলাম না। যাক, ভালোই হলো, দুজনে খুব ভালো সময় কাটাতে পারবো। তা তুই কি করছিস এখন? নিশ্চয়ই বিয়ে শাদী করে বাচ্চা কাচ্চা হয়ে গেছে নাকি ভাই? আমরা নিজেরাই পিছিয়ে আছি, তুই অনেক এগিয়ে গেছিস, দেখেই বোঝা যাচ্ছে। আরে না, এখন পর্যন্ত বিয়ে করেনি। ছোট একটা চাকরি করছি, প্লাস ফ্যামিলিটাকে একটু ওপরের দিকে নেওয়ার চেষ্টা করছি। এটা ছাড়া আর কিছুই না। আর বিয়ের সাথে এখন করার কোনো চিন্তা ভাবনা নেই। ও আচ্ছা, এখন পর্যন্ত বিয়ে করিসনি কেন? বয়স তো আর কম হলো না, এবার বিয়েটা করে নে, না হলে কিন্তু ভালো মেয়ে খুঁজে পাবি না। আকাশ আর শান্ত কথা বলতে লাগলো। আর এভাবেই অনেকটা সময় পার হয়ে গেল। আর প্রায় 7 ঘন্টা জার্নি করার পরে আকাশ তার নানু বাড়ির রেল স্টেশনে এসে পৌঁছলো। রেল স্টেশন থেকে সোজা একটা সিএনজি নিল আকাশ। আর সিএনজি নিয়ে আকাশ শান্তকে বিদায় দিল, কারণ শান্তর গ্রাম অন্যটা। যদিও তেমন একটা দূর নয়, খুব কাছাকাছি শান্ত তার বাড়িতে চলে গেল। আর আকাশও একটা সিএনজি নিয়ে তার নানু বাড়ির উদ্দেশ্যে যেতে শুরু করলো। গ্রামের ছোট ছোট রাস্তাগুলো এখন পাকা হয়ে গেছে, তাই এখানে সিএনজি অটো খুবই পাওয়া যায়। এখন আর আগের মতো মাটির রাস্তা দেখতে পাওয়া যায় না, তবে কিছু কিছু জায়গায় মাটির রাস্তা রয়েছে। গ্রামের প্রকৃতি দেখতে দেখতে চলে আসলো আকাশ একটা মোড়ে এসে নেমে পড়লো। আর নেমে পড়ার পরেই মাগরিবের আজান দিয়ে দিল। আকাশ তার ব্যাগগুলো নিয়ে একটা মসজিদে চলে আসলো। আর মসজিদে আসার পরে নামাজ আদায় করে
আবারও যেতে শুরু করলো তার নানু বাড়িতে। মোড় থেকে মাত্র 10 মিনিট লাগে তার নানু বাড়িতে যাওয়ার জন্য। আকাশ তার নানু বাড়িতে চলে আসলো। তার নানু বাড়িতে আসার পরে নানুকে দেখে আকাশ সালাম দিল। তার নানু তখন আকাশকে শক্ত করে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। খুব ছোটবেলায় আকাশকে দেখেছিল, পরে আর তার সঙ্গে দেখা হয়নি। আকাশ অন্য একটা জায়গায় থাকতো আর মা বাবা আসতো, কিন্তু আকাশের সঙ্গে কখনোই দেখা হয়নি। প্রায় তার সঙ্গে 7-8 বছর পরে দেখা হয়েছে আকাশের নানুর। নানু তখন আকাশকে বলতে লাগলো, তুই এত বছর ধরে এসেছিস, আজ কত বছর পরে তোকে দেখলাম। আমার মনটা শান্ত হয়ে গেল রে। এত বছর আমাকে ছাড়া কিভাবে থাকতে পারলি বলতো? আমার কথা কি তোর একটুও মনে হয়নি? নাকি এই বুড়িকে একেবারেই ভুলে গিয়েছিলি? আর কখনো আসবি না বলেছিলি কেন? তোর কি হয়েছে? আমরা কি তোর সঙ্গে কোনো কিছু করেছি যে আমাদের উপর এত রাগ অভিমান করে এভাবে এত বছর থেকেছিস? আর নানু, তুমি কি বলছো এসব? আমি তো পড়াশোনা করার জন্য মেসে থাকতাম। আর তুমি জানোই তো, পড়াশোনার কারণে কখনো গ্রামে আসা হয়ে ওঠেনি। ওই যে ক্লাসে 9-এ এসেছিলাম, এরপর থেকে তো আর কখনো এখানে আসাই হয়নি। আর তুমিও তো আমাদের ঢাকায় কখনোই যাওনি, তাই তোমার আমার সঙ্গে সময় কখনো মেলেনি। এবার থেকে আমি এখানে থাকার চিন্তাভাবনা করছি। তোর মত পাষাণ, তোর মতো পাষাণ যদি আমি হতে পারতাম তাহলে তো ভালোই হতো। আমি তো তোদেরকে ছাড়া ভালো থাকতে পারি না। ওদেরকে না দেখলে আমার কেমন যেন লাগে। আচ্ছা আয়, ভেতরে আয়। তোকে এত বছর পরে পেয়ে সবাই অনেক খুশি হয়ে যাবে। আমি কাউকে বলিনি যে তুই আসবি, সবাই আজকে আছে। আকাশ তার নানুর সঙ্গে ভিতরে চলে গেল। আর ভিতরে যাওয়ার পরে দেখতে পারলো তার 2টা মামা এবং তার খালা সকলেই বসে বাড়িতে আলোচনা করছে, হয়তো একই সঙ্গে সবাই গল্প করছিল। আর আকাশকে দেখে সবাই তাকিয়ে রইল। তার চোখটা একটা মেয়ের উপর পড়ল। মেয়েটা দেখতে অসম্ভব সুন্দরী। আকাশ সবার দিকেই তাকিয়েছিল, আর হঠাৎ করেই ওই মেয়েটার দিকে আকাশের চোখ পড়ে যায়। মেয়েটাও আকাশের দিকে তাকিয়ে মাথা নিচু করে নেয়। আকাশ সবার সঙ্গে কথা বলছিল আর মেয়েটার দিকে তাকিয়েছিল। আর তখন আকাশের মামা আকাশকে বলতে লাগলো, আরে মা, তুমি কি শাহরিয়ারকে এভাবেই এখানে দাঁড়িয়ে রাখবে নাকি? যাও, শাহরিয়ারের জন্য কোনো কিছু নিয়ে আসো। এই, কে কোথায় আছো? শাহরিয়ারের জন্য খাবার দাও। ও অনেকটা জার্নি করে এসেছে, পরে গল্প করা যাবে, এখন আর গল্প করা লাগবে না। সাদিয়া মা, তুই আকাশকে একটা রুম দেখিয়ে দে। আকাশের মামা এই কথা বলার পরেই ওই সুন্দরী মেয়েটা আকাশের ব্যাগ হাতে নিল। বুঝতে পারলো এটাই আকাশের মামার চেয়ে আকাশ মেয়েটার পিছনে যেতে লাগলো। মেয়েটার নামটা অনেক সুন্দর, তবে আগে কখনো দেখেনি মনে হয়। ছোটবেলায় যদিও কয়েকবার এসেছে, কিন্তু মেয়েটাকে কখনোই দেখেনি। তবে মেয়েটা আকাশের প্রায় না হলেও 3-4 বছরের বড় হবে। আকাশকে একটা রুমে নিয়ে আসা হলো, আর আকাশ রুমে এসে গা এলিয়ে দিল। আর তখন সাদিয়া আকাশকে বলতে লাগলো, তোর যদি কোনো কিছুর প্রয়োজন হয় তাহলে আমাকে বলিস, আমি ব্যবস্থা করে দেব। আর শোন, এখন ফ্রেশ হয়ে নে, আর আমি খাবারের জন্য ব্যবস্থা করছি। আচ্ছা, আমি তো আপনাকে আগে কখনো দেখিনি। আমি তো এর আগেও নানু বাড়িতে এসেছিলাম। এর আগে তো আপনাকে কখনো দেখিনি। আপনি কোথায় ছিলেন? আপনি কি ওই সাদিয়া যার কথা মা আমাকে প্রায় প্রায় বলতো? আমি ছোটবেলায় নানুর কাছে ছিলাম, আর নানুর কাছে মানুষ হয়েছি। আর এখানে খুব কম আসতাম, আর তার জন্য হয়তো আমাকে কখনো দেখা হয়নি তোর। কিন্তু আমি তোকে খুব ভালো করেই চিনি। বাহ, আমি কাউকে চিনি না আর কেউ আমাকে খুব ভালো মতো চিনে, এই বিষয়টা ভালো। তবে মা মনে হয় আমাকে একবার ছবি দেখিয়েছিল আপনার। আমাকে আপনি আপনি করে বলার দরকার নেই, আমাকে আপু বলে ডাক তুই। আমার 3-4 বছরের ছোট হবি, বুঝতে পেরেছিস? এখন যা, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নে, পরে গল্প করা যাবে। এই বলে সাদিয়া চলে গেল। সাদিয়া চলে যাবার পরে ফ্রেশ হয়ে নিল আকাশ। আসলে সাদিয়ারা 2 বোন। আকাশ শুধু তার ছোট বোনটাকে দেখেছে। তার ছোট বোনের নাম হলো তিশা।
তিশার সঙ্গে আকাশের প্রায় কথা হতো। তার মাকে যখন কল দিত তখন আকাশও কথা বলতো, কিন্তু সাদিয়ার সঙ্গে কখনো আকাশের সামনাসামনি দেখা হয়নি বা কথাও হয়নি। সে তার নানু বাড়িতে মানুষ হয়েছে, সে কারণেই তার সঙ্গে আকাশের কোনো যোগাযোগ নেই। আকাশ তাকে চিনে না, কিন্তু সে আকাশকে কখনো দেখেছে। হয়তো মোবাইলে আকাশ ফ্রেশ হয়ে খাবার টেবিলে চলে আসলো, সবাই খাওয়ার জন্য এসেছে। আজকে হয়তো কোনো কিছু ছিল, আর যার জন্যেই এমন রান্না করা হয়েছে। আকাশ জিজ্ঞাসা করতে লাগলো, আর তখন আকাশের মামি আকাশকে বলতে লাগলো, আরে তুমি কি মনে করেছো আমাদের বাড়িতে কোনো অনুষ্ঠান? আরে না, তেমন কোনো অনুষ্ঠান নেই। আজকে সাদিয়াকে দেখতে এসেছিল, তার জন্য আর কি সবাই একসঙ্গে হয়েছে। না হলে তো তুমি সবাইকে একসাথে পেতেই না। আর তুমি যে আসবে এটা তোমার নানু আমাকে বলেইনি। আমরা তো পুরো সারপ্রাইজ হয়ে গেছি এত বছর পর তোমাকে পেয়ে। আসলে আমি সবাইকে বলতে নিষেধ করেছিলাম। আমি চেয়েছিলাম সবাইকে সারপ্রাইজ দেওয়ার জন্য। তবে ভালোই হলো আজকের দিনটা। বিকেলবেলা আসলে তো সাদিয়া আপুর হাজবেন্ডকে দেখতে পেতাম। কি সাদিয়া আপু বিয়ে শাদী করে ফেলবে? সাদিয়া আপু আমার কথা শুনে কিছুটা লজ্জা পেয়ে যায়, আর কোনো কথা বলল না। আমি সবার সঙ্গে কথা বলতে বলতে খাবার খেয়ে নিলাম। খাবারের পরে আমি সবার সঙ্গে অনেক গল্প করলাম, আর রাত 12টায় আমি রুমে আসলাম ঘুমানোর জন্য। আর তখনই তিশা আসলো। তিশা আসার পরে তখন আমাকে বলতে লাগলো, তুমি বাড়িতে আসলে সবার সঙ্গে কথা বললে, কিন্তু আমার সঙ্গে একটা বারও কথা বললে না। আমি কথা বলতে চাইলাম, তুমি আমাকে কোনো পাত্তাই দিলে না। তুমি আমাকে এইরকম অবহেলা করছো ভাইয়া। আমি তোমাকে অনেক ভালো মনে করতাম, কিন্তু তুমি যে সবার মতো হয়ে যাবে এটা আমার সত্যি ভাবনার বাহিরে ছিল। তোমার সঙ্গে আমার আর কোনো কথা নেই, তুমি তোমার মতো থাকো, আমি গেলাম। আরে কোথায় যাচ্ছিস? তোর সঙ্গে তো আলাদাভাবে কথা বলা লাগবে, তার জন্যই তো কথা বলেনি। আর দেখছিস তো সবার সঙ্গে কথা বলছি, আর ওখানের মধ্যে তোর সঙ্গে কিভাবে কথা বলি? আচ্ছা শোন, তারপর বল তোর কি অবস্থা, এখন কোন ক্লাসে পড়াশোনা করছিস? আমি আবার ইন্টার প্রথম বর্ষে ভর্তি হয়েছি জানো। আমাদের কলেজ অনেক সুন্দর, তোমাকে কালকে আমাদের কলেজে নিয়ে যাব, দেখবে তোমার ভালো লাগবে। হে গ্রামে এত সুন্দর কলেজ হয়েছে, আমরা এখন অনেকটা উন্নত হয়ে গেছি, বুঝতে পারছো, তোমাদের ঢাকা শহরের মতো। যাক ভালোই হলো। ঠিক আছে যা, এখন অনেক রাত হয়ে গিয়েছে, আমিও ঘুমাই। আমি অনেক জার্নিও করে এসেছি। আর শোন, তোর জন্য অনেক চকলেট নিয়ে এসেছি। হ্যাঁ, ওই ব্যাগে দেখ আছে ওখানে, ওইগুলো তুই খাবি, আর কয়েকটা সাদিয়া আপুকে দিয়ে দিস, ঠিক আছে? তিশা যখনই আকাশের ব্যাগে হাত দিল তখনই সাদিয়া চলে আসলো। আর সাদিয়া আসার পরে চকলেটগুলো তিশার হাত থেকে ছো মেরে নিয়ে গেল। আর চকলেট নিয়ে যাওয়ার পরে তিশা সাদিয়ার আর পিছনে দৌড়তে শুরু করলো। আকাশ ওদের কাণ্ড দেখে হাসতে শুরু করলো। আর আকাশ এসব ভাবতে ভাবতে কখন সে ঘুমিয়ে পড়লো বুঝতে পারলো না। সকালবেলা আকাশ খেয়াল করলো কেউ আকাশকে পানি দিচ্ছে। আর আকাশ উঠে দেখলো সাদিয়া জগ হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। আর মেজাজটা পুরো খারাপ হয়ে গেল আকাশের। এত সকালে কেউ ঘুম থেকে কেন তুলবে? আকাশ সাদিয়াকে বলতে লাগলো, কি ব্যাপার আপু, তুমি আমাকে এত সকালে ঘুম থেকে কেন জাগালে? আমি তো আরো ঘুমাবো। আমি এত সকালে ঘুম থেকে উঠি না, বুঝতে পেরেছো? যাও তুমি ঘুমাও, আমাকে একটু ঘুমাতে দাও। হারামি, কয়টা বাজে তুই দেখেছিস? সকাল 10টা বেজে গেছে, তোর জন্য সকালেই বসে আছি না খেয়ে, আর তুই এখন পড়ে পড়ে ঘুমাচ্ছিস। কতবার তোকে তিশা ডেকে গেল, তুই উঠলি না, তাই তো বাধ্য হয়ে পানি ঢালতে আসলাম আমি। আকাশ মোবাইলটা হাতে নিয়ে দেখলো 10টা বেজে গেছে। তারপর আকাশ তাড়াতাড়ি করে উঠে ফ্রেশ হয়ে খাবার টেবিলে চলে আসলো। খাবার টেবিলে আসার পরে তার নানু তখন বলতে লাগলো, কি রে, তোর মতো ছেলে এত সকাল পর্যন্ত ঘুমায় নাকি? তোর জন্য সকলে অনেকক্ষণ ধরে বসে অপেক্ষা করছে। কতবার ডেকে আসলাম আমি, তবু তুই উঠলি না। এত ঘুম ঘুমাতে হয় নাকি তোর? আসলে নানু, কালকে জার্নি করে এসেছি তো, তার জন্য হয়তো এমনটা লাগছে। আমি এমনিতেও বেশি ঘুমাই না। আচ্ছা তাড়াতাড়ি খাবার দাও, আমার আসলে অনেক বেশি খিদা পেয়েছে। ঘুমিয়ে থাকার সময় তো আর খিদা লাগে না, কিন্তু ঘুম থেকে উঠলে তো খিদা লাগে, বুঝতেই পারছো।
সকলের সঙ্গে খাবার খেতে লাগলো আকাশ। আর এভাবেই বেশ সময়টা পার হয়ে গেল। খাবার খাওয়ার পরে আকাশ বাড়ি থেকে বের হলো। সঙ্গে সাদিয়া আপু আছে আকাশের সাথে। তিশা আসতে চেয়েছিল আর তখন সাদিয়া আপু বলতে লাগলো, তুই ছোট ছোটর মতো থাকবি, তুই কেন বড়দের সঙ্গে যাবি? আমি অন্য একটা জায়গায় যাব, শাহরিয়ারকে নিয়ে তোর যাওয়া লাগবে না, তুই বাড়িতেই থাক। এত ঘোরাঘুরি কেন করা লাগবে তোর? সারাদিন ঘোরাঘুরি করিস, তোর হয় না? তুইও তো ঘোরাঘুরি করিস, আমি কি তোকে কোনোদিন কিছু বলি? আমি শাহরিয়ার ভাইকে নিয়ে আমার কলেজে যাব, আমার কলেজ দেখাতে। তুই প্লিজ বাসায় থাক, এতদিন পরে ভাইয়া এসেছে। দেখ, বেশি কথা বলবি না, চুপচাপ যেটা বলেছিস সেটা কর। যা রুমে যা, তোর বের হওয়ার দরকার নেই। আর আজকে কলেজে যাবি মানে? ভর্তি হওয়ার পর থেকে মনে হয় না 3-4 দিনের বেশি গেছিস। আর আজকে কলেজে কি এমন প্রয়োজন যে কলেজে যাবি? আমার কলেজ নিয়ে তোর এত মাথা ব্যথা কেন? আমি কলেজে যাব কি যাব না সেটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত বিষয়। তোর এত রাগ করা লাগবে না, তুই তো নিজের চিন্তা কর। ওয়েট ওয়েট, তোমরা দুজন মিলে এরকম ঝগড়া করো না। তোমার সঙ্গে কলেজে কালকে যাব, ঠিক আছে? তুমি আজকে কলেজে চলে যাও, কলেজ ফাঁকি দিও না, বুঝতে পেরেছো? তিশা আকাশের কথায় কলেজে চলে গেল। আর এদিকে সাদিয়া আপু আকাশকে নিয়ে হাঁটতে লাগলো। সাদিয়ার সঙ্গে হাঁটতে হাঁটতে বেশ ভালোই লাগছে আকাশের। আকাশের কেন জানি সাদিয়া আপুকে ভালো লেগে গেছে। সাদিয়া আপুর দিকে বারবার তাকাচ্ছে আকাশ। সাদিয়াও হয়তো কিছুটা খেয়াল করেছে, কিন্তু আকাশকে সরাসরি কোনো কিছু বলতে পারছে না। আকাশও কোনো কিছু বলছে না। সাদিয়ার সঙ্গে গ্রামের রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল। আর কিছু দূর যাওয়ার পরেই তখন সাদিয়া বলতে লাগলো আকাশকে, তা এখন কি করছিস? ঢাকায় বসে বসে খাচ্ছিস নাকি কোনো চাকরি বাকরি কোনো কিছু হয়েছে? ঢাকা শহরে তো একটা সমস্যা, পড়াশোনা শেষ করে চাকরির পেছনে দৌড়াতে হয়। পড়াশোনা শেষ করলাম, পড়াশোনা শেষ করার পর এখন ছোট একটা চাকরি করছি, পাশাপাশি অন্য একটা চাকরির জন্য ট্রাইও করছি। আর তুমি কি করছো? আমার ব্যাপারে না জানলেও চলবে তোর, তবে এটা জেনে রাখ আমার পড়াশোনা শেষ। এখন বিয়ে করব, বিয়ে করে সংসার সামলাবো, এটাই চিন্তা ভাবনা করছি। তোমার তো আরো অনেক বছর আগে বিয়ে করার কথা, তুমি এখনো বিয়ে না করে বসে আছো কেন? বয়স তো আর কম হলো না, হ্যাঁ? পরে দেখবে বিয়ে করার জন্য কোনো ছেলেই পাবে না, তখন শেষ পর্যন্ত 60 বছর বা 70 বছরের বুড়ো লোককেই বিয়ে করতে হবে। থাকার বক্তব্য দেওয়া লাগবে না, আমার যখন সময় হবে তখনই আমি বিয়ে করব। তা তোর অবস্থা কি? বিয়ে শাদী করবি নাকি তুই গ্রামে এসেছিস বিয়ে করার জন্য? তোমার কেন এমনটা মনে হলো? শুধু শুধু তুমি উল্টাপাল্টা কথা বলছো। আচ্ছা, আমরা ওদিকে কোথায় যাচ্ছি? ওদিকে তো আমি কোনো কিছুই চিনি না। যদি একবার হারিয়ে যাই আমি তখন কিভাবে বের হব? আমি লোকজনকে জিজ্ঞাসা করতে পারবো না লজ্জার কারণে, কারণ নিজের নানুবাড়ি চিনব না। আবার এটা যদি মানুষ জানে তাহলে হাসাহাসি করবে। আমি তোর পাশে আছি, আমাকে দিয়ে তোর ভরসা লাগছে না? এইটা কোনো কথা বললি? এদিকে একটা সুন্দর জায়গা আছে, ওখানে বসে গল্প করি, চল, সময়টা খুব ভালো কাটবে। আকাশ গ্রামের আল পথ দিয়ে হেঁটে যাচ্ছিল সাদিয়ার সঙ্গে। সাদিয়ার সঙ্গে হাঁটতে অনেক বেশি ভালো লাগছে আকাশের, যেটা বলে বোঝানো সম্ভব না। সাদিয়ার সঙ্গে গল্প করছিল, আর কিভাবে যে সময়টা পার হয়ে দুপুর হয়ে গেল বুঝতেই পারল না আকাশ। দুপুরবেলা বাসায় চলে আসলো। বাসায় আসার পরে ফ্রেশ হয়ে গোসল করে খাবার খেয়ে নিল। আর খাবার পরে বিছানায় শুয়ে পড়ল। আর তখনই তিশা চলে আসলো। আসার পরে আকাশকে বলতে লাগলো, কি ব্যাপার, তুমি এখানে শুয়ে আছো কেন? তুমি সকালবেলায় আপুর সঙ্গে ঘুরতে গিয়েছো, এখন আমাকে নিয়ে ঘুরতে যেতে হবে। আমি কিন্তু তোমার কথায় কলেজে গিয়েছিলাম, আর কলেজে ক্লাস করে তারপর একটু আগে এসেছি। তুমি এখন আমাকে নিয়ে ঘুরতে যাবে। যদি আমার সঙ্গে ঘুরতে না যাও তাহলে কিন্তু তোমার খবর করে ছাড়বো। আরে কি যন্ত্রণা! আমি তো একটু আগে ঘুরে তারপরে আসলাম, এখন আমি কোথাও যেতে পারবো না। আমার পা ব্যথা করছে হাঁটতে হাঁটতে।
বিকেলবেলা না হয়ে যাব। আর এখন দুপুরবেলা কি কেউ কি ঘুরতে যায়? হ্যাঁ, আমাকে কি পাগলে কামড়েছে যে তোকে নিয়ে এখন ঘুরতে যাব? এখন ঘুরতে গেলে নানু বকা দেবে, তাই এখন যেতে পারবো না, বিকেলে দেখা যাবে। তাহলে তুমি সকালবেলায় কেন গিয়েছিলে? খাওয়ার পরপরই তো গিয়েছিলে, তখন তো কোনো সমস্যা হয়নি। এখন কেন সমস্যা হবে? আমি যেটা বলেছি সেটাই হবে, আমার উপর কোনো কথা বলা চলবে না। আকাশ আর কোনো কথা বলতে পারল না। এই মেয়ের সঙ্গে কোনো কথা বললে এই মেয়ে পুরো মাথা খেয়ে নেবে আকাশের। আকাশ তাড়াতাড়ি করে তার নানুর কাছে চলে আসলো। নানুর কাছে আসার পরে অনেক বলল। আকাশের নানু উল্টে তাকে বকা দিতে শুরু করলো। এখন যাওয়া যাবে না আর। তিশা কিছুটা রাগী দৃষ্টিতে আকাশের দিকে তাকিয়ে এখান থেকে চলে গেল। আর ও চলে যাওয়ার পরে আকাশও এদিকে শুয়ে পড়ল। আর শুয়ে পড়তেই কখন সে ঘুমিয়ে পড়ল বুঝতে পারল না। আর ঘুম থেকে উঠে দেখলো বিকাল 4টে বাজে। আর তিশা আকাশের পাশে এসে বসে আছে। আর আকাশের দিকে হয়তো এতক্ষণ তাকিয়েছিল। আকাশ অবাক হয়ে গেল। তিশা আকাশের পাশে বসে এভাবে আকাশের দিকে তাকিয়েছিল কেন? আর আকাশ চোখ মেলতেই তখন তিশা আকাশকে বলতে লাগলো, আসলে আমি মাত্র এসেছি তোমাকে ডাকার জন্য। তোমাকে নিয়ে বাহিরে বের হব তো, সেই জন্য দেখো আমি রেডি হয়ে বসে আছি। আর এই মাত্র ডাক দিব, আর তখনই তুমি চোখ খুললে। বুঝতে পারছো? ও আচ্ছা, ঠিক আছে, তুই 5 মিনিট ওয়েট কর, আমি এখনই ফ্রেশ হয়ে তারপর আসছি। এভাবে হেঁটে হেঁটে ঘোরাফেরা করতে একদম ভালো লাগছে না। একটা বাইক হলে খুব ভালো হতো। আমিও তো আমার বাইকটা রেখে এসেছি। আম্মু বাইক আমাকে নিয়ে আসতেই দেয়নি। এত দূরের রাস্তা বাইকে করে আসা যাবে না, এই কারণে। সমস্যা নেই, আমার বাবার আছে তো, বাবাটা নিয়ে যাব, কোনো চিন্তা করো না। বাইকে করে ঘুরতে গ্রামে অনেক বেশি ভালো লাগবে তোমার। দেখবে তোমার মনটা অনেক ভালো হয়ে যাবে। আর বিকেলবেলায় এমনিতেও অনেক বেশি সুন্দর লাগে সব কিছু। তুই তো অনেক বড় বড় কথা বলিস। তোর কথাগুলো শুনে আমার কেমন যেন মাথার উপর দিয়ে যায়। তুই এত বড় বড় কথা কিভাবে শিখলি? হ্যাঁ, সেই তো পিছিয়ে ছিলি, এখন সব কিছু শিখে গিয়েছিস। আমি বাইরে চলে আসলাম রেডি হয়ে, আর বাইরে এসেই দেখলাম মামার বাইকটা রাখা আছে। আর মামা তখন আমাকে বলতে লাগলো, শাহরিয়ার, যাও বাইকে করে ঘুরে আসো, ভালো লাগবে। আর শোনো, বেশি দূর যেও না, কারণ তুমি তো রাস্তা চেনো না। তিশার সঙ্গে যাও। ঠিক আছে মামা, আমি তিশার জন্য ওয়েট করে আছি। তার কিছুক্ষণ পর তিশার শাড়ি পরে আমার সামনে চলে আসলো। একটু আগে তো অন্য কিছু পরেছিল, এখন আবার শাড়ি এই মুহূর্তের মধ্যে? ভাবা যায় এগুলো? আকাশ বাইক স্টার্ট দিল। আর বাইক স্টার্ট দেওয়ার সাথে সাথেই সাদিয়া কোথা থেকে দৌড়ে আকাশের কাছে চলে আসলো। আর সাদিয়া আসার পরে বাইকের সামনে দাঁড়িয়ে রাগের দৃষ্টিতে আকাশের দিকে তাকিয়ে আছে। বুঝতে পারল না সাদিয়া হঠাৎ করে এভাবে দেখে রেগে গেল কেন। আকাশ তো কোনো কিছুই করেনি। এই দুই বোনের যে কি হয় মাঝে মাঝে আকাশ কোনো কিছুই বুঝতে পারে না। বাড়িতে আসার পরপরই দুই বোন আকাশের পিছনে লেগে আছে। ও আকাশকে নিয়ে ঘুরতে যাবে, মেজাজটা খারাপ হয়ে যাচ্ছে আকাশের। এখন কোনো কিছুই অতিরিক্ত ভালো না। সাদিয়া আকাশের দিকে তাকিয়ে ছিল। আর তখন তিশা বলতে লাগলো, কি ব্যাপার সাদিয়া আপু, তুই এইভাবে আমাদের দিকে তাকিয়ে আছিস কেন? তুই সকালবেলায় ভাইয়াকে নিয়ে ঘুরতে গিয়েছিলি, আমি তোর কোনো কিছু বলিনি। আমি তোর কথায় পুরো কলেজে চলে গিয়েছি। এখন আমি তোর কোনো কথা শুনছি না। এখন আমি ভাইয়ার সঙ্গে বাইকে করে ঘুরতে যাব, তুই বাসায় থাকবি। বুঝতে পারছিস? ঠিক আছে, যাও। আর শাহরিয়ার, বেশিক্ষণ থাকবে না কিন্তু। তিশাকে বাসায় পাঠিয়ে দিবি। ওর সঙ্গে ঘুরতে যাওয়া একদম মানায় না তোর। তুই শুধু আমার সঙ্গে বের হবি। তোর যদি কোনো জায়গায় যেতে ইচ্ছে করে, বুঝতে পেরেছিস, ওকে একটু সামনে থেকে ঘুরিয়ে বাড়িতে নামিয়ে দিয়ে যা।
আকাশ কোনো কিছু বলল না। আকাশ বাইক স্টার্ট দিল, আর তখন পেছন থেকে তিশা আকাশকে কোমর জড়িয়ে ধরেছে। আকাশের কেমন যেন লাগছে। আজ পর্যন্ত কোনো মেয়ে আকাশকে এভাবে ধরেনি। আর এদিকে সাদিয়া রাগে কটমট করছে। সাদিয়া মনে মনে তখন বলতে লাগলো, ছেলেটাকে আমি সেই ছোটবেলা থেকে ভালোবাসি, আর শেষ পর্যন্ত আমার ভালোবাসা এভাবে শেষ হয়ে যাবে, তাও আবার নিজের চোখের সামনে। নিজের বোনের জন্য আমি তো তাকে অনেকভাবে বোঝানোর চেষ্টা করছি, কিন্তু সে তো কোনোভাবেই বুঝছে না। আরে আমি তোর সিনিয়র, আমি কি তোকে মনের কথাটা বলি? তুই তো আমার কিছুটা কথা বুঝতে পারছিস। আমি জানি সে আমাকে পছন্দ করে, কিন্তু এভাবে না বললে তো আর হবে না। আর এদিকে তিশা যেভাবে শাহরিয়ারের দিকে আগাচ্ছে, আমার তো মনে হয় তিশাও শাহরিয়ারকে ভালোবাসে। এখন কি না দুই বোন একজনকে ভালোবেসে ফেললাম। ধুর, কি একটা করলাম না। যেভাবেই হোক তিশাকে শাহরিয়ারের জীবন থেকে সরাতে হবে। তিশা কোনো ভুল করার আগেই আমাকে কোনো কিছু একটা করতে হবে, তাহলে আর তিশা কোনো কিছু করতে পারবে না। শাহরিয়ারকে যে করেই হোক আমার মনের কথাটা বোঝাতে হবে, সেটা যত তাড়াতাড়ি সম্ভব। আমি যে তাকে নিজের জীবনের থেকেও অনেক বেশি ভালোবাসি। ছোটবেলা থেকে সব সময় স্বপ্ন দেখতাম তাকে নিয়ে, আর তার জন্য তো কোনো ছেলের সাথে আজ পর্যন্ত কথা বলিনি, প্রেম করিনি। শুধুমাত্র তার অপেক্ষা করেছিলাম। যেদিন বাবার মুখ থেকে শুনেছিলাম আমাদের বিয়ে ঠিক করা আছে, তার প্রতি আমার অন্যরকম ভালো লাগা কাজ করছিল। এত বছর ইচ্ছে করে আমি তার সামনে আসিনি। আমি এগুলো মনে মনে ভাবতে লাগলাম। আকাশ এবং তিশা দুজনেই ঘোরাঘুরি করতে লাগলো। আর এভাবেই বেশ অনেকটা সময় পার হয়ে গেল। সন্ধ্যাবেলায় আকাশ এবং তিশা বাড়িতে ফিরল। বাড়িতে ফেরার পরই সাদিয়া তখন তিশাকে নিয়ে একটা রুমে নিয়ে যায়। রুমে নিয়ে যাওয়ার পরে একটা থাপ্পড় দেয়, আর থাপ্পড়টা খুবই লেগেছে। আর তখন তিশা তার গালে হাত দিয়ে সাদিয়ার দিকে তাকায়। আর সাদিয়া তাকানোর সময় সাদিয়া তখন রেগে গিয়ে তিশাকে বলতে লাগলো, তুই আমার ছোট বোন বলে তোকে আমি কোনো কিছু বলবো না, এটা যদি ভেবে থাকিস তাহলে ভুল ভাবছিস। একটা ছেলের সঙ্গে এভাবে বসতে তোর লজ্জা করেনি? কিভাবে বসতে পারলি এভাবে? তুই এগুলো কেন বলছিস? যেখানে অন্য কেউ কিছু বলছে না সেখানে তুই এত কেন রিয়াক্ট করছিস? আমি কখন থেকে দেখছি তুই আমার সঙ্গে কেমন যেন হিংসামি করে কথা বলছিস। তো আমি হিংসামি করে কথা বলবো না তো কিভাবে কথা বলবো? তুই এভাবে আকাশের সঙ্গে লেগে থাকিস কেন? তোর কি সমস্যা? আমি আকাশ ভাইকে ভালোবাসি, তার জন্যই আমি আকাশ ভাইয়ের সঙ্গে থাকি। তোর এত মাথা ব্যথা কেন? তুই বিয়ে করবি আর এই বাড়ি থেকে চলে যাবি, আর আমি শুধু আকাশ ভাইকে বিয়ে করব। আমি জানি সেও আমাকে ভালোবাসে, কারণ আমি তার সঙ্গে প্রায় কথা বলতাম। এটা তো তুই জানতি না। সাদিয়া আর কোনো কিছু বলতে পারল না। সাদিয়া তখন রুম থেকে বেরিয়ে যায় রাগে কটমট করতে করতে। আর এদিকে আকাশ তার রুমে ফ্রেশ হচ্ছিল, আর হঠাৎ করে সাদিয়া আকাশের রুমে প্রবেশ করলো। আর আকাশের রুমে প্রবেশ করার পরে দেখতে পারল আকাশ ওয়াশরুমে ফ্রেশ হচ্ছে। আর এদিকে সাদিয়া চুপচাপ বিছানার উপর বসে আছে। আর আকাশ ফ্রেশ হয়ে এসে দেখতে পারল সাদিয়া চুপচাপ তার খাটের উপর বসে আছে। আর তখন আকাশ প্রশ্ন করতে লাগলো, কি ব্যাপার, তুমি এভাবে রেগে আছো কেন? তোমার কি কোনো কিছু হয়েছে? কোনো কিছু হয়ে গেলে আমাকে বলতে পারো, দেখি তোমার মনের কোনো সমাধান করতে পারে কিনা। আচ্ছা, তুমি কি তিশার সঙ্গে প্রায় প্রায় কথা বলতে? তুমি তার সঙ্গে কি হিসেবে কথা বলতে একবার বলতে পারবে প্লিজ? আর আমার তেমন কোনো কিছুই হয়নি, তেমনিই মনটা ভালো লাগছে না। কিভাবে কথা বলতাম? মানে তিশা মায়ের কাছে কল দিত, আর মাঝে মাঝে মা আমাকে এমনিতেই কথা বলার জন্য দিত, তাই 2-1 মিনিট ভালো মন্দ জিজ্ঞাসা করে কল কেটে দিতাম। আর তাকে তো আমি আমার নিজের ছোট বোনের মতোই মনে করি, এটা ছাড়া তো আর বেশি কিছু না। কেন তুমি এসব বলছো কেন?
সাদিয়া আর কোনো কিছু বলল না। সাদিয়া চুপচাপ রুম থেকে বেরিয়ে গেল। আর সাদিয়া রুম থেকে বেরিয়ে যাওয়ার পরে আকাশ চুপচাপ শুয়ে পড়ল, কারণ এসব কিছু তার একদমই ভালো লাগে না। আকাশ শুয়ে শুয়ে মোবাইল চাপছিল, আর তখনই তার মায়ের নাম্বার থেকে কল আসে। আর আকাশ কলটা রিসিভ করলো। আকাশ কলটা রিসিভ করার পরে ওপাশ থেকে তার মা তাকে বলতে লাগলো, কিরে, তুই দেখছি আমাকে ভুলেই গিয়েছিস। আমি জানতাম তো তুই তোর নানু বাড়িতে গিয়ে আমাকে ভুলেই যাবি। আমাকে তো তোর একটুও মনে পড়ে না। আমি নিজে থেকেই তোকে কল দিলাম, তুই একবার আমাকে কল দিয়েছিলি তোর নানু বাড়িতে যাবার পরে। আসলে মা, সবার সঙ্গে এত ভালো একটা সম্পর্ক হয়ে গেছে যে এখন তোমার কথা মনে ছিল না আমার। আসলে কত বছর পরে নানু বাড়িতে এসেছে। থাক, আর কোনো কথা বলতে হবে না। বুঝেছি তুই এখন আমার পর হয়ে গেছিস। তা ওখানে কি থাকবি নাকি এবার ঢাকায় আসবি? না, এখন আসার কোনো ইচ্ছে নেই আপাতত। এখানেই থাকার ইচ্ছা আছে। এখানে কিছুদিন ঘোরাফেরা করব, তারপরে এসে বাবার ব্যবসা সামলাবো। এটাই প্ল্যান মাথার মধ্যে, এছাড়া আর কোনো প্ল্যান নেই। আমার মাথায় একটা প্ল্যান আছে। শোন, তোকে তো আমি বলেছিলাম তোর সঙ্গে একটা মেয়ের বিয়ে ঠিক করা আছে, কিন্তু মেয়েটা কে, কি তার পরিচয় তোকে আমি কোনো কিছুই কোনোদিন বলিনি। তুইও কোনোদিন কথা বলিসনি এটার ব্যাপারে। আর এজন্য ছোটবেলা থেকেই তোকে সাবধান করেছিলাম যে কারো সঙ্গে রিলেশনে না জড়াতে। কথাটা মনে আছে তো তোর? হ্যাঁ মা, এগুলো আবার নতুন করে বলার কি আছে? আমি তো এগুলো জানি। পুরনো কথা বাদ দিয়ে এখন সরাসরি কি বলবে সেটা বলো তুমি আমাকে। আমি 2-3 দিন পরে তোর নানু বাড়িতে আসছি, তখন তোকে আমি সব কিছুই খুলে বলবো, বুঝতে পারছিস? আর তোর বাবার অফিসের মধ্যে অনেক কাজের চাপ যাচ্ছে, তার জন্যই আসতে পারছে না। তোর বাবাকে নিয়ে তুই তো জানিস, তোর বাবা একটু ফ্রি হলেই 2 দিন পর আমরা আসছি। ঠিক আছে মা, নানুর সঙ্গে কথা বলবে। দাঁড়াও, আমি নানুকে গিয়ে মোবাইলটা দিয়ে দিচ্ছি। তোমার সঙ্গে কথা বলার জন্য নানু অনেকবার বলেছিল, কিন্তু আসলে আমার ফোনে ব্যালেন্সই ছিল না। এই বলে আকাশ তার মোবাইলটা তার নানুর কাছে নিয়ে আসলো। এদিকে আকাশের আম্মু আকাশের নানুর সঙ্গে কথা বলতে লাগলো। আর এভাবেই বেশ কিছুটা সময় পার হয়ে যায়। ওরা কি কথা বললো এগুলো আকাশ কোনো কিছুই বুঝতে পারলো না। আকাশের আম্মু বলতে লাগলো, মা, তুমি চিন্তা করো না, তোমার ইচ্ছাটা আমি পূরণ করব। 2 দিন পরে এসেই আমি সবকিছুর ব্যবস্থা করছি। পরে আমি ভাইয়ের সঙ্গে আলোচনা করব, দেখি ভাইয়া কি বলে। এখন কারোর মতামত পরিবর্তন হতে পারে। ছোটবেলায় আমাকে যে কথা দিয়েছিল এখন সে কথা পরিবর্তনে করতেই পারে, কারণ সম্পূর্ণ ব্যক্তিগত তার বিষয়, বুঝতে পারছো? হ্যাঁ, আমি ভালো করেই বুঝতে পারছি। ঠিক আছে, তুই আয়, তারপরে সবাই মিলে আলোচনা করি, তারপরেরটা দেখা যাবে। আমি তো চাই এই সম্পর্কটা হোক। তারপর কিছু কথা বলে কল কেটে দিল। কল কেটে দেওয়ার পরে আকাশ এদিকে তার নানুর সঙ্গে অনেক বিষয় নিয়ে কথা বলতে লাগলো। আর এভাবেই বেশ অনেকটা সময় পার হয়ে যায়। আর তখনই সাদিয়া চলে আসলো। সাদিয়া ও আড্ডার মধ্যে যুক্ত হয়ে ওদের সঙ্গে গল্প করতে লাগলো। তখন প্রায় রাত হয়ে গেছে। রাতের খাবার শেষ করে আকাশ তখন বাহিরে বের হয়ে জ্যোৎস্নার আলোতে বসেছিল। আর তখনই সাদিয়া পাশে এসে বসলো। সাদিয়া এসে বসার পরেই আকাশের কেমন যেন হতে লাগলো, বুকে হার্টবিট বাড়তে লাগলো। আর তখন সাদিয়া কিছুটা হলেও আন্দাজ করতে পেরেছে, আর এজন্য সাদিয়া নিজে থেকেই আকাশকে বলতে লাগলো, কি ব্যাপার, এভাবে একা একা জ্যোৎস্না বিলাস করাটা কিন্তু ভালো নয়। এগুলো কিন্তু প্রেমে পড়ার লক্ষণ, আর প্রেমে পড়া তো একদম ভালো না, তুই তো ভালো করেই জানিস। প্রেম করা তো ভালো, স্বাস্থ্যের পক্ষে ভালো, আমার যতটুকু মনে হয় আর কি। আর প্রেম হলো পবিত্র, যেটা মন থেকে আসে। সবার মধ্যে সবার জন্য ভালোবাসা থাকে না, বুঝতে পেরেছ? ওই নির্দিষ্ট মানুষটার জন্যই সব সময় মনটা ছটফট করতে থাকে। আর এটাই হলো প্রেম আর ভালোবাসা। বাহ, তুই তো কবি সাহিত্যিকদের মতো খুবই ভালো কথা বলতে পারিস। তাই এরকম কথা বলে কয়টা মেয়েকে পটিয়েছিস ভার্সিটিতে? এরকমটা কখনোই না, আমি এমনটা কখনোই করিনি। আজ পর্যন্ত একটা মেয়েকেও প্রপোজ করা তো দূরের কথা,
তাকে এ পর্যন্ত ভালো করে কারোর দিকে দেখিনি আমি। মা আমাকে কলেজ যাওয়ার দিনই বলে দিয়েছিল আমাকে নাকি অন্য একটা মেয়ের সঙ্গে বিয়ে ঠিক করা আছে, আর আমি যেন এসব কিছু না করি। মায়ের সঙ্গে ছোটবেলা থেকেই আমি ফ্রি, আর মা সরাসরি আমাকে এই কথাটা বলে দিয়েছিল। তার জন্য আর অন্য মেয়ের দিকে তাকাইনি। সব সময় ওই আমার রাজকন্যার জন্যই স্বপ্ন দেখতাম, কিন্তু মানুষটা কে, কি তার চেহারা, কোনো কিছুই জানি না। মনের মধ্যে একটা নিজে থেকেই ছবি বানিয়ে রেখে দিয়েছি, দেখা যাক। আকাশের কথাগুলো শুনে সাদিয়া মনে মনে হাসছে, কারণ সাদিয়া খুব ভালো করেই জানে তার সঙ্গেই বিয়েটা আকাশের ঠিক করা। আর সাদিয়ার ফুপু মানে আকাশের আম্মু আসার পরে তাদের বিয়ে নিয়ে কথা বলবে, কিন্তু তার আগে সাদিয়া তাকে একটু নিয়ে মজা করবে। দেখা যাক কি হয়। সাদিয়া এগুলো মনে মনে বলছিল। সাদিয়া তখন আকাশকে বলতে লাগলো, আচ্ছা আকাশ, একটা প্রশ্ন করি তোকে, তোর কেমন মেয়ে পছন্দ? মানে তুই তাকে কিরকম ভেবে রেখেছিস যে সে যদি তোর মনের মতো না হয় তাহলে তুই কি করে তাকে বিয়ে করবি? না এমন কোনো কিছু মনে করেছিস? আমি তো চাইবো শান্ত সৃষ্ট কোনো একটা মেয়ে আসবে আমার লাইফে, যে মানুষটা আমার পুরোটা জীবনটাকে বদলে দিতে পারবে, যে মানুষটা আমি কোনো ভুল করলে সেটা সংশোধন করে দেবে, শাসন করে আমাকে অনেক বেশি ভালোবাসবে, আমার পরিবারকে সম্মান করবে, আমাকে সম্মান করবে, আর অনেক বেশি ভালোবাসবে। তবে মেয়েটা যদি সিনিয়র হয় তাহলে তো আরো বেশি ভালো হয়, কারণ যতটা শুনেছি সিনিয়ররা নাকি অনেক বেশি ভালোবাসতে জানে, আগলে রাখতে জানে। সাদিয়া আকাশের কথা শুনে কিছুটা লজ্জা পেয়ে যায়। আর লজ্জা পেয়ে সাদিয়া আর সেখানে বসে থেকে সরাসরি রুমে চলে আসলো। সাদিয়া রুমে আসার পরে এদিকে আকাশকে নিয়ে ভাবতে লাগলো, আর সে আনমনে বলতে লাগলো, মানুষটা কত কিছু ভেবে রেখেছে, আর এখান দিয়ে যে আমার ভেতরে কি হচ্ছে সেটা নিজেই বুঝতে পারছি না। আমি কেন এমন হলাম? আগেই তো আমি ঠিকই ধৈর্য ধরতে পেরেছি, কেন আমার এখন ধৈর্য বাদ মানছে না? আমি কেন নিজেকে ধরে রাখতে পারছি না? কেন বারবার আকাশের সঙ্গে আমার অন্যরকম ফিলিংস হয়ে যায়? না, যেভাবেই হোক দূরে দূরে থাকতে হবে। আমি মেয়ে হয়ে আগে কি করে তাকে ভালোবাসি কথাটি বলবো? আর এদিকে তিশার যা অবস্থা তাকে দেখে তো আমার এখন ভয় হচ্ছে। যদি একবার আকাশ তার মতামত পরিবর্তন করে ফেলে আর যদি আমাদের বিয়েটা না হয় তখন কি হবে? আমি কি নিয়ে বাঁচবো? আমি যে আমার নিজের জীবনের থেকেও অনেক বেশি ভালোবাসি আকাশকে। আমি এইসব কিছু মনে করছিলাম, ভাবছিলাম, আর তখনই আম্মু আমাকে খাবার খাওয়ার জন্য ডাকলো, আর রুমে এসে দেখলো আমি শুয়ে আছি। আর তখন আম্মু আমাকে বলতে লাগলো, কিরে, সবাই একসঙ্গে খাওয়া দাওয়া করলাম, তুই কোথায় ছিলি? তোকে যে এতবার ডাকলাম খাওয়া দাওয়া করার জন্য, আকাশ তো খেয়ে ফেলেছে, আর আকাশের সঙ্গে আমরাও খেয়ে ফেলেছি, শুধুমাত্র তুই বাকি আছিস। যা খাবার খেয়ে আয়, নাকি রুমে নিয়ে আসবো তোর জন্য? আম্মু যদিও আমার এখন খাবার খেতে একদমই ভালো লাগছে না, তবুও খাবার নিয়ে আসো, আমি পরে খেয়ে নিব। আর আজ খুব তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বো, আমার শরীর বেশি ভালো লাগছে না, বুঝতে পেরেছো? যাও তাড়াতাড়ি খাবার নিয়ে এসো। কিরে, তোর এমন মনের মধ্যে উতলা লাগছে কেন? কোনো কিছু হয়েছে নাকি তোর? কি হয়েছে সত্যি করে বলতো। আমার তো তোর উপর সন্দেহ হচ্ছে। আম্মু আমার কোনো কিছুই হয়নি, আমার এমনিতেই ভালো লাগছে না, তাই এমন হয়তো দেখাচ্ছে। আর বললাম না আমার অনেক খিদে পেয়েছে, তাড়াতাড়ি খাবার নিয়ে আসো, আমি এখনই খাবো। তারপর সাদিয়ার মা আর কোনো কথা বাড়ালো না। সাদিয়া এদিকে হাসতে শুরু করলো আনমনে। আর একটু পরে সাদিয়ার আম্মু খাবার নিয়ে আসলো সাদিয়ার জন্য। আর খাবার রেখে তখন সাদিয়াকে বলতে লাগলো, তোর কি হয়েছে সেটা আমি এখন বুঝতে পারছি। দেখ, তোর বয়সটা কিন্তু আমি নিজেও পার করে এসেছি। এই সময় কি হতে পারে সেটা আমিও খুব ভালো করেই জানি। তবে যেটা করবি ভালো মতো চিন্তা ভাবনা করে করবি। তোর বাবার মতিগতি তেমন একটা ভালো লাগছে না আমার।
সাদিয়ার আম্মু এই কথা বলার পরে সেখান থেকে চলে আসলো আর সোজা রুমে আসার পরেই দেখতে পারল সাদিয়ার বাবা বিছানায় বসে আছেন আর হয়তো কোনো কিছু চিন্তা করছেন। সাদিয়ার আম্মু সাদিয়ার বাবাকে জিজ্ঞেস করলো কি হয়েছে, আর তখন সাদিয়ার বাবা সাদিয়ার আম্মুকে বলতে লাগলো, আসলে আমি একটা অনেক বড় ভুল করে ফেলেছি। আমি একজনকে কথা দিয়ে ফেলেছি যে আমি সাদিয়াকে তার ছেলের সঙ্গেই বিয়ে দেব। সব কিছু করা হয়ে গেছে। আসলে আমি ওই রফিক ব্যাপারীর কাছ থেকে 5 লক্ষ টাকা এনেছিলাম ব্যবসা করার জন্য, কিন্তু সেগুলোই এখনো পর্যন্ত দিতে পারিনি। আমাদের সঙ্গে সম্বন্ধ করতে চাইছে, আমিও আর অমত করিনি। আমিও তাদেরকে কথা দিয়ে ফেলেছিলাম, মন বলে যদি কথা না দিতাম তাহলে ওরা টাকাটা চাইতো। আর যেহেতু আমি রাজি হয়ে গেছি বিয়েতে, তাই আর টাকা দিতে হবে না বলেছে। এখন যদি আমি আবার ওদেরকে না করি তাহলে টাকাটা দেওয়া লাগবে, আর ওরা তো কখনোই টাকাটা নেবে না। ওরা আমার মেয়েটাকেই চাইবে, কারণ ছেলেটা যদিও জানি তেমন একটা ভালো নয়, কিন্তু টাকার কাছে আমি হার মানব। আমি কি করব কোনো কিছুই বুঝতে পারছি না। তুমি তো নিজেই তোমার বোনকে কথা দিয়েছিলে যে বিয়ে দেবে, আর এই কারণে হয়তো আকাশ এখানে এসেছে, হয়তো ঘুরতে এসেছে। বিষয়টা আকাশ জানে না, কিন্তু 2-3 দিন পর বলছে আপু আসবেন এ বাড়িতে। তখন তো এটা নিয়ে আলোচনা করাই হবে। তখন কি করবে তুমি? তখন তুমি তোমার বোনকে কি জবাব দেবে? এটা তো আমি নিজেও চিন্তা করেছি। আসলে যে কি করলাম আমি কোনো কিছুই বুঝতে পারছি না। তবে ওই রফিক ব্যাপারী মানুষটা এতটা ভালো না। ওর কথা মতো যদি না চলি তাহলে যদি আমার মেয়ের কোনো ক্ষতি করে দেয়, এটার কারণে আমি আর সাহস পাচ্ছি না। আমার বোনকে তো একটু বুঝিয়ে বলতে পারবো, আর অন্য কাউকে তো আর বুঝিয়ে বলতে পারবো না। ও তো মানবে না। আসলে আমার ভুলটা হয়েছিল ওদের কাছ থেকে টাকাটা নিয়ে আসার জন্য। তুমি এইভাবে টাকার কাছে মেয়েটাকে বিক্রি করে দেবে? এটা তুমি কথা দাওনি। তুমি তোমার মেয়েকে টাকার কাছে বিক্রি করে দিচ্ছ। দেখো, আমি এই সম্বন্ধে একদমই রাজি না। কারণ যেখানে আমার নিজের মেয়ের কোনো ভবিষ্যৎ নেই, সেখানে কি করে সম্বন্ধ করতে পারি? আর আকাশ ছেলেটা এতটাও খারাপ নয়। আকাশ অনেক ভদ্র একটা ছেলে, এটা তুমি জানো, আমিও জানি। জেনে শুনে মেয়েটাকে একটা জল্লাদের হাতে চলে যাবে, তাও আবার তোমার নিজের ভুলের মাসুল তোমার মেয়েকে কেন দিতে হবে? দেখো, আমার তো আরও একটা মেয়ে আছে। তিশার সঙ্গে না হয় আমি আকাশের বিয়েটা দিয়ে দেব, আর এদিকে সাদিয়ার সঙ্গে ওই হাসানের সঙ্গে বিয়েটা সেরে ফেলি, তাহলেই তো মিটে যায়। আমার বোনকেও কথা দেওয়া হয়ে গেল। আমি বুঝতে পারছি তুমি সব দিক দিয়েই মনে রাখতে চাচ্ছ, কিন্তু এটা কি করে হয়? এদিকে তোমার মেয়ে মনে মনে আকাশকে ভালোবাসে, সেই ভালোবাসার কি কোনো মূল্য নেই? দেখো, তোমার কাছে কোনো মূল্য নাই থাকতে পারে, কিন্তু আমার কাছে মূল্য আছে। আমি জানি আমার মেয়েটা আকাশকে নিয়ে ছোটবেলা থেকে স্বপ্ন দেখেছে, যখন থেকে শুনেছে আকাশের সঙ্গে তার বিয়ে ঠিক করা আছে। তুমি বাবা হয়তো আর এগুলো বুঝবে না, আমি তোর মা, আমি খুব ভালো করে বুঝতে পারছি আমি আমার মেয়ের মনের কথা। আসলে আমি তোমাকে বোঝাতে পারছি না, আমি নিজেও বুঝতে পারছি না আমি কি করব। এখন আমি কোন দিকে যাব? দেখো, আমার যেটা সিদ্ধান্ত সেটাই তোমাকে মানতে হবে। এছাড়া আমার আর কোনো কিছু করার নেই। হাসানের সঙ্গেই সাদিয়ার বিয়ে হবে, আর এটাই ফাইনাল। আর তিশার সঙ্গে আকাশের বিয়ে হবে। আর আপু, আসলে আমি এটা নিয়েই আলোচনা করব। তোমার যেটা ভালো মনে হয় তুমি সেটা করবে, আর আমি তোমাকে বাধা দিব না, কারণ তুমি বাধা পেলেও আমার কথা শুনবে না। তাই বাধা দিয়ে তোমাকে কোনো লাভ হবে না। তারপর সাদিয়ার আম্মু আর কোনো কথাই বলল না। সাদিয়ার আম্মু চুপচাপ ঘুমিয়ে গেল, আর এদিকে আকাশ রুমে এসে শুয়ে পড়ল। শুয়ে শুয়ে ভাবতে লাগলো সাদিয়ার কথা। সাদিয়াকে তার অনেক বেশি ভালো লেগেছে, কিন্তু এদিকে আকাশ আবার ভাবছে তার মা তো তার বিয়েটা অন্য কারোর সঙ্গে ঠিক করে রেখেছে, আর এদিকে সাদিয়াকে তার অনেক বেশি ভালো লেগে গেছে। সাদিয়া মেয়েটা অনেক বেশি ভালো। আকাশ এসব দোটানা করতে করতে কখন সে ঘুমিয়ে পড়লো বুঝতেই পারল না। সকালবেলা ঘুম ভাঙলো সাদিয়ার ডাকে। সাদিয়া তখন বলতে লাগলো, গুড মর্নিং স্যার, আপনার জন্য কফি নিয়ে এসেছি। আপনি তো আবার ঢাকার মানুষ, আপনি আবার কফি ছাড়া একদমই চলতে পারেন না, এটাই তো শুনেছি আমি। কফি দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। এত সকালে কফিটা আমার জন্য কষ্ট করে বানিয়ে নিয়ে এসেছো। তবে বাড়তি কথাগুলো একদম পছন্দ না, বুঝতে পেরেছো? আমি ঢাকার মানুষ বলে সবসময় কফি খাই, এটা ভুল ধারণা। হ্যাঁ, ও
ঠিক আছে, তা কফিটা খেয়ে তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে আসো। আজকে তোমাকে নিয়ে আমি আমার একটা জায়গায় যাব। আসলে আমার একটা বান্ধবীর বিয়ে, আর ওখানেই যাব, আর সাথে করে তোমাকে নিয়ে যাব। তুমি কিন্তু কোনো না বলতে পারবে না। ঠিক আছে, অনেকদিন বিয়ের দাওয়াত খাওয়া হয় না। আজকে না হয় তোমাকে নিয়ে তোমার বান্ধবীর বিয়েতে যাই। যদি কোনো কিছু একটা থাকে তাহলে সাথে করে আমিও বিয়ে করে নিয়ে আসব। এই স্বপ্ন তোমার কোনোদিনই পূরণ হবে না। আমি যতদিন পর্যন্ত বেঁচে থাকবো, বুঝতে পেরেছো? তাড়াতাড়ি ফ্রেশ হয়ে রেডি হয়ে নাও, কারণ যেহেতু একটু টাইম লাগবে। সাদিয়ার কথা শুনে আকাশ তাড়াতাড়ি করে ওয়াশরুমে চলে আসলো। কফি খেয়ে তারপর তাড়াতাড়ি করে রেডি হয়ে খাবার টেবিলে চলে আসলো। খাবার টেবিলে আসার পরে তার নানু তাকে প্রশ্ন করতে লাগলো কোথায় যাওয়া হচ্ছে, আর তখন আকাশ বলতে লাগলো, আসলে সাদিয়া আপুর বান্ধবীর বিয়ে, তার জন্য সাদিয়া আপুর সঙ্গে যাব। অনেকদিন বিয়ের দাওয়াত খাওয়া হয় না, বুঝতেই পারছো, তার জন্যই যাচ্ছি আর কি। ঠিক আছে, সাবধানে যাস। আর শোন, ওখানে গিয়ে কিন্তু একদম কোনো আশেপাশে যোগ দিবি না, বুঝতে পারছিস? কারণ আমি আছি কি করতে। তুমি তো বুড়ো হয়ে গেছো, তোমাকে দিয়ে চলবে না। এবার তো আবার একটা কিছু করাই লাগবে। তোমাকে দিয়ে আর কতদিন? তুমি তো আর কতদিন পরেই পটল তুলবে। আকাশ কথাটা মজা করে বলল। আর আকাশের কথা শুনে সাদিয়া এবং তিশা দুজনেই হেসে দিল। আর এদিকে তিশা ভাবতে লাগলো আকাশকে কোনোভাবেই তার আপুর সঙ্গে যেতে দেওয়া যাবে না। আর এ কারণে তিশা তখন বলতে লাগলো, দাদু, তুমি এটা কি করলে? আকাশ ভাইয়ার সঙ্গে সাদিয়া আপু যাচ্ছে, তাহলে আমি কি দোষ করলাম? আমি কেন তাদের সঙ্গে যাচ্ছি না? আমিও যাব, আমারও তো বিয়ে খেতে ইচ্ছা করছে। না, তোর যাওয়ার কোনো প্রয়োজন নেই। তোর কলেজ আছে, তুই কলেজে যা। ওদের পড়াশোনা শেষ, তোর কি পড়াশোনা শেষ যে তুই যাবি? সময় হলে যাবি। আমি কোনো কথা শুনবো না। সব সময় তোমরা শুধু পড়াশোনার কথা বলো। এত পড়াশোনা করে কি হবে? একদিন তো তোমরা আমাকে বিয়েই দিয়ে দিবে। তার চেয়ে ভালো এখনই বিয়ে দিয়ে দাও, আর আমি আমার নিজের বিয়ে নিজেই খাই। তিশার কথা শুনে সকলেই হেসে দিল। আর তখন আকাশ গিয়ে তার মামার বাইক বের করলো। আর বাইক বের করার পরে বসে আছে। আর কিছুক্ষণ পরেই কালো একটা শাড়ি পরে বের হলো সাদিয়া। আর এদিকে আকাশ সাদিয়ার দিকে তাকিয়ে আছে, চোখ যেন কোনো কিছুতেই ফেলতে পারছে না। এতটা সুন্দর লাগছে সাদিয়াকে যা বলে বোঝানো সম্ভব না। আর সাদিয়ার দিকে এভাবে তাকিয়েছিল বলে তিশা একটা ধাক্কা দিল। তিশার ধাক্কা দেওয়ার কারণে আকাশ নিচের দিকে তাকিয়ে থাকে। আর নিচের দিকে তাকানোর পরে তখন তিশা আকাশকে বলতে লাগলো, কি ব্যাপার? তুমি আপুর দিকে এইভাবে তাকিয়ে আছো কেন? ভাইয়া, তুমি কিন্তু আপুর থেকে একদম তাকাবে না। তুমি শুধু আমার দিকে তাকিয়ে থাকবে। দেখো তো, আমাকে সুন্দর লাগছে না? আরে কি যন্ত্রণা! তুই আবার কোথায় যাচ্ছিস? যা, তুই রুমে যা। তোর যাওয়ার কোনো প্রয়োজন নেই। হ্যাঁ, আমরা বড়রা যাচ্ছি, বড়রা যাই। তোর যাওয়ার কোনো প্রয়োজন নেই, যা রুমে যা। হ্যাঁ, ঠিকই তো বলেছে আকাশ। তিশা, তোর যাওয়ার কোনো প্রয়োজন নেই। তুই যা, আমার বান্ধবীর বিয়ে আমি যাচ্ছি। তোকে তো দাওয়াত দেয়নি, তুই কেন যাবি? তাহলে তো আকাশ ভাইয়াকেও দাওয়াত দেয়নি। তাহলে আকাশ ভাই কেন যাচ্ছে? তুই তোর বান্ধবীর বিয়েতে একা যা, আকাশ ভাইকে রেখে যা। আমি আর আকাশ ভাইয়া বাইকে করে ঘুরে আসি। শখ কত দেখ, আমার মাথা একদম গরম করবি না। একটা জায়গায় যাচ্ছি, ভালো একটা মুডে আছি। এখন আমার মুডটা একদম খারাপ করে দিস না। সাদিয়া তখন আকাশের পিছনে উঠে পড়ল। এই প্রথম সাদিয়া আকাশের পিছনে উঠেছে। সাদিয়ার মনের মধ্যেও অন্যরকম একটা শিহরণ জেগে উঠেছে। আর পিছন থেকে আকাশকে শক্ত করে জড়িয়ে ধরে রেখেছে। আর যেটা দেখতে তিশার একদমই ভালো লাগছে না। তিশার ইচ্ছে করছে সাদিয়াকে গলা টিপে মেরে ফেলার জন্যে। তিশার আগে কটমট করছে। আর এটা আকাশ লুকিং গ্লাসে খুব ভালো করে দেখতে পারছে। তারপর আকাশ বাইক চালাতে শুরু করলো। আর এদিকে সাদিয়া তখন আকাশকে বলতে লাগলো, আকাশ, আমি তোকে একটা সরাসরি কথা বলতে চাই। আমি জানি না তুই কথাটা কিভাবে নিবি, তবে তোকে সাবধান করাটা আমার কর্তব্যের মধ্যেই পড়ে।
দেখ তিশার আচরণ কিন্তু আমার মোটেও সুবিধার মনে হচ্ছে না। তিশা কিন্তু তোকে ভালোবেসে ফেলেছে মনে হয়। তুই কিন্তু ওকে বুঝিয়ে সবকিছু বলে দিস। আরে আপু, তুমি এত টেনশন করছো কেন? ও ছোট মানুষ, ও তো এগুলো নিয়ে এখন ভাববেই। এগুলো মানা করলেও শুনবে না, কারণ এই বয়সটা আসলে এরকমই। আর আমার এদিকে কোনো মতামত নেই। তিশা এমনিতেই বুঝতে পারবে কয়েকদিন গেলে। তুই যতটা হালকাভাবে নিচ্ছিস আমি কিন্তু ততটা হালকাভাবে নিচ্ছি না, কারণ তিশা আমার বোন, আমিও সম্পর্কে খুব ভালো করে জানি। ও যেটা মনে করে ও সেটাই করে ছাড়ে, আর যদি সেটা না পায় তাহলে তুলকালাম কাণ্ড বাঁধিয়ে দেয়। এগুলো নিয়ে তুমি চিন্তা করো না, আমি এগুলো ম্যানেজ করতে পারবো। আচ্ছা, তোমার বান্ধবীর বাসা তো অনেক দূর। এত দূরে বান্ধবী কোথায় পেলে? হ্যাঁ, আর তোমার বান্ধবী কি সুন্দর আছে? থাকলে আমার সঙ্গে সেটিং করিয়ে দাও। হারামি, তোর সাহস কত বড়! তুই আমার বান্ধবীকে বিয়ে করতে চাস? কেন? আমাকে কি তোর চোখে দেখিস না? নাকি সুন্দরী একটা মেয়ে তোর পিছনে বসে আছে? আমার দিকেও তো একটু দেখতে পারিস। সাদিয়া কথাটা বিড়বিড় করে বলল। আকাশ ছাড়া কিছু কথা বুঝতে পারল, আর কিছু কথা বুঝতে পারল না। আকাশ বাইক চালাতে শুরু করলো। আর প্রায় 1 ঘন্টা পরে সাদিয়ার বান্ধবীর বাড়িতে পৌঁছলো। আস্তে আস্তে 12টা বেজে গেছে। আর ওখানে আসার পরে দেখতে পেল সকল মেয়েরা সাদিয়াকে ঘিরে আছে। আসলে ওরা সবাই সাদিয়ার সঙ্গে কথা বলছে। আর ওরা এফবি ভার্সিটি থেকে পড়াশোনা শেষ করেছে, তাই সকল বান্ধবীরা কথা বলছে। আর এদিকে আকাশ বাইক রেখে ওদের সামনে চলে আসলো। আর তখন সাদিয়ার অন্য একটা বান্ধবী নীলিমা বলতে লাগলো, দোস্ত, ছেলেটা কি হ্যান্ডসাম রে! আমার তো দেখেই পছন্দ হয়ে গেছে। আমি ওর প্রতি ক্রাশ খেয়ে গেছি রে। ওর সঙ্গে সেটিং করিয়ে দে না, ওর নাম্বারটা দে। একদম ভুলেও ওর দিকে চোখ দিবি না। ও আমার ফুফাতো ভাই, আমি তার মামাতো বোন। আর আমাদের বিয়ে ছোটবেলা থেকেই ঠিক করা আছে। মানে ও তোদের দুলা ভাই, বুঝতে পেরেছিস? ওর দিকে একদমই চোখ দিবি না। ও ঢাকা থেকে এসেছে আমাদের বাড়িতে, তাই বিয়েতে নিয়ে আসলাম। তোরা না দেখতে চেয়েছিলি আমার রাজকুমারকে? যাই বলিস দোস্ত, ছেলেটা কিন্তু অনেক সুন্দরী। এরকম একটা ছেলে যদি আমার হাজবেন্ড হতো কতই না ভালো হতো। আমি কতটা ভালোবাসতাম যা তোকে বলে বোঝাতে পারবো না। থাক, এখন আর এসব বলতে হবে না। ভুলেও কিন্তু ওর সঙ্গে কথা বলবি না, তাহলে কিন্তু তোকে আমি খুন করে ফেলবো। ও শুধু আমার ব্যক্তিগত পুরুষ। এদিকে আকাশ আশেপাশে ঘুরে ঘুরে সবকিছুই দেখছিল। আর এভাবেই বেশ কিছুটা সময় পার হয়ে গেল। আজকে সাদিয়ার বান্ধবীর গায়ে হলুদ, আর এ কারণে সবাই হলুদ শাড়ি পরে সেজেছে। আর এরকমটা ব্যতিক্রম সাদিয়ারও হয়নি। সাদিয়াও আজকে তাদের সঙ্গে ম্যাচিং করে হলুদ শাড়ি পরেছে। আর হলুদ শাড়িতে সাদিয়াকে অসম্ভব বেশি সুন্দর লাগছিল। আর আকাশ সাদিয়ার দিকেই বারবার তাকিয়েছিল। সাদিয়ারও বিষয়টা অনেক বেশি ভালো লাগলো। আকাশ চেয়ারে বসে মোবাইল টিপছিল। আর এভাবে কখন যে সময় পার হয়ে সন্ধ্যা ঘনিয়ে এলো বুঝতেই পারল না। বাড়ির লোক কাউকে আসতে দিয়েছিল না। সবাই বলছিল গায়ে হলুদ শেষ করে, বিয়ে শেষ করে তারপর যাওয়ার জন্য। কিন্তু আজকে রাতে এখানেও থাকা যাবে না, কারণ অনেক ভিড়, আর এই ভিড়ের মধ্যে থাকা অসম্ভব। আকাশ তবুও ভাবলো অনুষ্ঠান শেষ করেই তারপরে বাসায় যাওয়া যাবে, কোনো সমস্যা হবে না। আকাশ চেয়ারে বসে মোবাইল টিপছিল। আর তখন অন্য মেয়েরা গানের তালে তালে ডান্স করছিল। আর আকাশ কিছুক্ষণ ওদের দিকে তাকিয়েছিল। আর এই বিষয়টা সাদিয়ার চোখ কখনোই এড়ায়নি। এদিকে আসার পরে আকাশকে বলতে লাগলো, তোর সাহস কি করে হয়? তুই ওই মেয়েটার দিকে তাকিয়ে আছিস কেন? আমাকে দেখে তোর পছন্দ হয় না? নাকি আমি দেখতে দেখতে পুরনো হয়ে গেছি, দেখে তোর ওদিকে দেখা লাগবে? আরে, তুমি এত বেশি রিয়েক্ট করছো কেন? আমি তো এমনিতেই তাকিয়েছিলাম। আর ওরা তো সুন্দর ডান্স করছিল, আমি তো শুধু ওদের ডান্সটাই দেখছিলাম। তুই কেন অন্য মেয়েদের ডান্স দেখবি? কই একবারও তো বললি না সাদিয়া তুমি একবার ডান্স করবে, আমি দেখব, এই কথাটা তো বললি না। শুধু তুই অন্য মেয়েদের ডান্স দেখা, তাই না? আচ্ছা ঠিক আছে, আমি সব কিছু দোষ স্বীকার করে নিয়েছি। এবার তো থামো।
আর অনেক তো রাত হয়ে গিয়েছে, এবার কি যাওয়া যায়? আর কিছুক্ষণ লাগবে খাওয়া দাওয়া করে, তারপর একসঙ্গে বাড়িতে চলে যাব। আর এত রাতে বাড়িতে যাওয়াটা ঠিক হচ্ছে না, আমাদের কিন্তু এখানে থাকতেও পারবো না। এখানে তো এমনিতেই জায়গা নেই, আমাদেরই ভুল হয়েছে, বিকালে চলে যাওয়া উচিত ছিল। এই অনুষ্ঠানে শুধু শুধু জয়েন করতে থেকে গেলাম। আমি কোনো কিছু জানি না। বাড়ি যেতে যদি আমাকে কোনো কিছু বলে, আমি সত্যি বলে দেব যে আমি আসতে চেয়েছিলাম, তুমি নিজেই আসতে চাইছিলে না। সাদিয়া ভাবতে লাগলো তাকে বাড়িতে গেলে কি অবস্থা করতে পারেন। আর এদিকে অনুষ্ঠান শেষ করে রাত 9টার দিকে খাওয়া দাওয়া শুরু হলো। আর খাওয়া দাওয়া শেষ করতে প্রায় 1 ঘন্টা পার হয়ে গেল। আর রাত 10টার দিকে আকাশ বাইক স্টার্ট দিল, আর পিছনে সাদিয়া বসে পড়ল। সাদিয়া বসে ভাবছিল, আর এদিকে আকাশ বাইক চালিয়ে যাচ্ছিল রাতের বেলায়। সাদিয়া এদিকে পেছন থেকে তখন আকাশকে বলতে লাগলো, আচ্ছা আকাশ, তুই কি আমাকে সত্যিই ভালোবাসিস? সত্যি করে বলবি কিন্তু, আমার সঙ্গে একদম এখন মজা করবি না। আমি কিন্তু মজা করার মুডে নেই এখন। ভালোবাসি কথাটা কি সবসময় বলা লাগবে? এটা মানুষের চোখ দেখে বুঝতে হয়। যে ভালোবাসে তার চোখ দেখে আর তার কাজকর্ম দেখেই অনুমান করতে হয়। বুঝতে পেরেছো? তো ভালো যেহেতু বাসিস, তাহলে আমাকে কেন আগে বললি না? আমাকে কেন মুখ ফুটে জিজ্ঞাসা করতে হলো যে তুই আমাকে ভালোবাসিস কিনা? একটা বারও তো প্রপোজ করে দেখলি না, আমি কি ফিরিয়ে দিতাম? সেটা জানি না, তবে আমার অনেক ভয় লাগতো প্রপোজ করতে। আর এত তাড়াতাড়ি প্রপোজ করার কি দরকার ছিল? আমি জানতাম তুমিই সেই মানুষ যে আমাকে একদিন বলবে, আর এটারই তো অপেক্ষায় ছিলাম আমি। হারামি, তুই আমাকে নিজে থেকে বলিয়েছিস, আর এই জন্য তোর খবর আছে। আমি মেয়ে হয়ে আগে বলে ফেললাম, নিজের লজ্জা নিজেই খেয়ে নিলাম। আকাশ কথাটা শুনে হাসতে শুরু করলো। আর এদিকে সাদিয়া তখন অনেক বেশি লজ্জা পেয়ে যায়। আর কিছু দূর আসার পরেই বাইকের তেল শেষ হয়ে যায়। আর তখন আরো বেশি ভয় হতে লাগলো আকাশের, কারণ আকাশ এসব পরিবেশের মধ্যে অভ্যস্ত না। কিন্তু সাদিয়া এসব পরিবেশের মধ্যে অনেক বেশি অভ্যস্ত। চাঁদের আলোতে সাদিয়াকে অনেক বেশি সুন্দর লাগছিল। আর তখন আকাশ সাদিয়াকে বলতে লাগলো, তুমি হাসছো, এদিকে আমি আছি টেনশনে। এখন বাড়িতে কি করে যাব সেটাই তো চিন্তা করছি। এখান থেকে হেঁটে গেলে প্রায় আরো 2 ঘন্টা সময় লাগবে বাড়িতে যেতে যেতে। আর এই 2 ঘন্টা হাঁটলে আমার কি অবস্থা হতে পারে একবার ভেবে দেখেছো? আর রাস্তাঘাট কেমন একটা ভালোও নয়। তোমাকে নিয়ে আমি কি করে হেঁটে হেঁটে যাব? যদি রাস্তায় কোনো বিপদ হয়? রাস্তায় তেমন একটা বিপদ হবে না মনে হয়, কারণ আমাকে তো এখানকার সবাই চেনে। আর যদি বলে যে সাথে এটাকে, তখন আমি বলবো আমার হাজবেন্ড। আর কি সমস্যা? তুমি গ্রামের লোকদেরকে ভালো করেই চেনো, আর ওরা যদি আমাদের বিয়ে দিয়ে দেয় তাহলে মান সম্মান নিয়ে অনেকটা টানাটানি হয়ে যাবে। তার চেয়ে ভালো আমি বাড়িতে ফোন করে দিচ্ছি, মামা এসে আমাদেরকে নিয়ে যাবে। থাক, এসব করার দরকার নেই। সামনে একটা দোকান রয়েছে, এই দোকানটা প্রায় খোলা থাকে। আমি বাবার সঙ্গে যখনই শহরে যেতাম তখনই অনেক রাত করে বাসায় ফিরতে হতো, আর তখন এখান থেকে তেল নেওয়া যেত। এখন দেখা যাক ওই দোকানটা খোলা আছে কিনা। আকাশ এবং সাদিয়া দুজনেই হাঁটতে হাঁটতে ওই দোকানের সামনে চলে আসলো। আর ভাগ্য ভালো থাকায় দোকানটা খোলা পেয়ে গেল। লোকটা তখন দোকান বন্ধ করছিল। আর তখন সাদিয়াকে দেখে লোকটা খুবই ভালো করে চিনতে পারলো। আর তখন লোকটা সাদিয়াকে বলতে লাগলো, কি ব্যাপার মা, তুমি এত রাতে এখানে? আজকে কি তুমি ভার্সিটিতে গিয়েছিলে নাকি? তুমি যাবে ভার্সিটিতে, যাও, তখনই তোমার রাত হয়ে যার পাশে এই ছেলেটাকে। আসলে কাকা, ও আমার হাজবেন্ড, আপনাদের জামাই। আসলে গিয়েছিলাম একটা বিয়েতে, আর ফিরতে রাত হয়ে যায়, পথেই তেল শেষ হয়ে যায় বাইকের। ও আচ্ছা, ঠিক আছে, তোমার বাবাকে আমার সালাম জানিও। তোমার বাবা তো এখন এদিকে কম আসে, তাই দেখা হয় না। আর বিয়ে হলেও অথচ জানতেই পারলাম না। আসলে কি হঠাৎ করেই হয়ে গেছে তো, সেজন্য বাবা কাউকে জানাতে পারেনি। একদিন বাসায় আসবেন, আমি আবার ঢাকা চলে যাব। দোয়া করি তুমি অনেক সুখে থাকো। আর বাবা, তুমি মেয়েটাকে দেখে রেখো, মেয়েটা অনেক ভালো, তোমার সঙ্গে অনেক ভালো মানিয়েছে।
লোকটাকে সঙ্গে কথা বলা শেষ করে বাইকের তেল নিয়ে আকাশ সরাসরি চলে আসলো বাড়িতে। বাড়িতে আসার পরে দেখতে পারলো তার নানু এখনো পর্যন্ত জেগে আছে, আর জেগে থাকার যথেষ্ট পরিমাণে কারণ রয়েছে। আর নানু এগিয়ে আসার পরে আকাশের কান ধরে বলতে লাগলো, কি ব্যাপার তোর, এত রাত হলো কেন? আমি যে সেই কখন থেকে তোদের জন্য বসে অপেক্ষা করছি, তোরা কি ভেবেছিস? তা তো দেরি করলি কেন? নানু, বিশ্বাস করো, আমার এখানে কোনো দোষ নেই। আমি অনেক তাড়াতাড়ি আসতে চেয়েছিলাম, কিন্তু সে বলেছিল যে খাবার না খেয়ে আসবেই না, তার নাকি খাবার খেতেই হবে। আমি বলেছিলাম তাড়াতাড়ি আসার জন্য, কিন্তু আসছিল না। এখানে আমার কি দোষ? রাত 11টা বাজে, আর এখন তোরা এসেছিস? এই গ্রামের মধ্যে 11টার সময় কেউ জেগে থাকে না? বুঝতে পেরেছিস, তোদেরকে তাড়াতাড়ি বিয়ে দিয়ে ঢাকায় পাঠিয়ে দিব। আমার আর এই বলে সহ্য হচ্ছে না তোদের যন্ত্রণা। দাদু, তুমি এটা কি করলে? তুমি ওদেরকে বিয়ে দিবে? মানে ওদের বিয়ে কোনোভাবেই হতে পারে না। আপু তো ওর থেকে অনেক বড়, আর একজন সিনিয়র মেয়ের সঙ্গে এভাবে বিয়ে হতে পারে না। কি রে, তুই এত ঘুমাসনি? তুই এখনো জেগে জেগে কি করিস? যা গিয়ে ঘুমা। তোর তো এখনো এইখানে কোনো কাজ নেই। কালকে যদি কলেজে না যাস, তখন তো আবার বাহানা শুরু করবি যে তোর ঘুম হয়নি। তোমরা শুধু আমাকে পড়াশোনার কথা বলো, একবারও তোমরা আমার কথাটা চিন্তা করলে না। থাক, চিন্তাও করা লাগবে না। আমার যেটা ইচ্ছা আমি সেটাই করব। এই বলে তিশা চলে গেল। আর তিশা চলে যাওয়ার পরেই দরজা লাগিয়ে দিল। আর এ কারণে আকাশ কিছুটা ভয় পেয়ে গেল। আর আকাশ তিশার পিছনে এসে দরজার মধ্যে ধাক্কাতে শুরু করলো। আর দরজা ধাক্কাতে ধাক্কাতে দরজাটাই ভেঙে ফেললো। আর দরজা ভেঙে ফেলে দেখতে পারলো তিশা নিজের হাত কেটে ফেলেছে। আর হাত কেটে ফেলার পরে তিশাকে একটা থাপ্পড় মারলো আকাশ। আর তখন তার নানু চলে আসলো। আকাশের নানু আসার পরে বিষয়টা দেখে বলতে লাগলো, তোরা দুই বোন কি শুরু করে দিয়েছিস? ছোটবেলা থেকেই আকাশ এবং সাদিয়ার বিয়েটা ঠিক করা আছে। আর তিশা, তোর তো এখনো বয়সই হয়নি, তুই এখনই এসবের জন্য পাগল হয়ে গিয়েছিস? তোর মাথা ঠিক আছে? আমি তো তোর কাছ থেকে এইটুকু আশা করতে পারিনি। তুই আমার আর তোর বাবা মায়ের কথা মতো একদমই চিন্তা করলি না। নানু, তুমি এত জোরে জোরে কথা বলো না। মা মামি জেগে যেতে পারে, আর মা মামি জেগে গেলে আবার সমস্যা, বুঝতেই পারছো। এখানে মান সম্মানের একটা প্রশ্ন থাকে। ও একটা ভুল করেই ফেলেছে, তোমরা তাকে ক্ষমা করে দাও। আর তিশা, আমি তোমাকে আমার ছোট বোনের মতোই দেখি। তোমার এখনো বয়স হয়নি, আমার থেকে অনেক ভালো ছেলে পাবে তুমি। আর তোমার আপুর সঙ্গে আমার বিয়ে হয়ে গেলে আমি তোমার দুলাভাই, তারপর আবার আমি তোমার বড় ভাইয়ের মতো। তুমি আমাকে সেরকমই সম্মান করবে। এর থেকে আর কিছু বললাম না। এখন বড় হতে শুরু করেছো, আর আমার থেকে অনেক ভালো ছেলেই পাবে। আমি কথা দিলাম তোমাকে, আমি খুব সুন্দর একটা ছেলের সঙ্গে বিয়ে দিয়ে দেব। এবার ঠিক আছে? আর কখনো এরকমটা করবে না, প্লিজ। আকাশের কথায় তিশা কোনো কিছু বলল না। তারপর আকাশ আরো অনেক কিছু দিয়ে তিশাকে বুঝিয়ে দিল। তিশা মাথা নাড়িয়ে বলল সে সবকিছু বুঝতে পারল। আর এদিকে আকাশ তাড়াতাড়ি করে ঘুমিয়ে পড়ল। সকালবেলা ঘুম থেকে উঠল অনেক দেরিতে। আর ঘুম থেকে উঠে দেখতে পারল তার বাবা মা চলে এসেছে। আর তার আম্মু খাবার টেবিলে বসেই গল্প করছে। কিন্তু আকাশকে আজকে কেউ ডাকতে যায়নি। প্রতিদিন তো অনেকে ডাকতে যায়, কিন্তু আজকে সাদিয়াও ডাকতে যায়নি। আকাশ খাবার টেবিলে আসার পরে বলতে লাগলো, কি ব্যাপার? সকাল 12টা বেজে গেছে, আর এখনো পর্যন্ত তোমরা আমাকে ডেকে তুললে না কেন? প্রতিদিন তো সাদিয়া গিয়ে আমাকে ডেকে আসে। প্রতিদিন কেন সাদিয়াই ডেকে দেয়? এই কারণে সবকিছু ব্যবস্থা করা হচ্ছে। আর আজকে তোদের বিয়ে, বুঝতে পারছিস? আজকে কি করে তোকে ডেকে তুলবে? লজ্জা শরমের মাথা খেয়েছিস নাকি? হারামজাদা, এত রাত করে বাড়ি ফিরেছিস কেন? তুই কি মনে করেছিস আমি এইগুলো খবর জানতে পারবো না? আমি সব কিছু জেনে গেছি। বিয়েতে যাবি ভালো কথা, কিন্তু এত রাত করে বাড়িতে ফেরার মানেটা কি? আম্মু, এটা আমাকে কেন বলছো? তুমি এটা সাদিয়াকে গিয়ে বলো। এখানে আমার কোনো দোষ নেই, বুঝতে পারছো তো? আর এত রাতে এসেছে, তার জন্য ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে। আর হঠাৎ করে বিয়ে, মানে আমি তো চেয়েছিলাম ঢাকায় গিয়ে তারপর সবকিছুর ব্যবস্থা করা যাবে। এত তাড়াতাড়ি কেন বিয়ের ব্যবস্থা করতে গেলে? মানুষের সঙ্গে যদি চলাফেরা করতি তাহলে বুঝতি গ্রামের পরিবেশ সম্পূর্ণ আলাদা।
নামের মানুষ অলরেডি তোদেরকে নিয়ে কথা বলা শুরু করে দিয়েছে। কালকে এত রাতে বাড়ি ফিরছিস দেখে আর এ কারণেই তো বিয়েটা তাড়াতাড়ি শেষ করাই ভালো। বিয়ে হয়ে যাবে আর কালকে আমরা ঢাকায় ফিরছি। তোর বাবা বলে দিয়েছে, তোর বাবা তোর মামার সঙ্গে কথা বলেছে। যা গিয়ে কথা বলে আয়, অফিসে অনেক বেশি চাপ পড়ে, একটা সময় আবার এসে ঘুরে যাবে। সাদিয়াকে নিয়ে আপাতত বিয়েটা শেষ করে ঢাকায় যাচ্ছিস, এটাই ফাইনাল। আকাশ আর কোনো কথা বলল না। তারপর পারিবারিকভাবেই তাদের বিয়েটা হয়ে গেল। এখন আকাশ দাঁড়িয়ে আছেন বাসর ঘরের সামনে। রাত 11টা বেজে গেছে। কালকে সকালেই তাদের ট্রেন রয়েছে 10টা বাজে। সকাল 10টায় তাদের ট্রেন, আর সকাল 10টা ট্রেনে তারা ঢাকায় চলে যাবে। আজকে রাতেই চলে যাওয়ার কথা ছিল, কিন্তু রাতে কোনো ট্রেন না থাকায় তাই আজকে এখানেই তার বাসর রাত করতে হচ্ছে। আকাশ বাসর ঘরের সামনে দাঁড়িয়ে ছিল, আর তখন তিশা এসে ধাক্কা দিয়ে তাকে ভিতরে পাঠিয়ে দেয়। আকাশ ভিতরে গিয়ে দরজা লক করে দিল, আর তখন বিছানার মধ্যে তাকিয়ে দেখতে পারল সাদিয়া বসে আছে লাল বেনারসি পরে। আর তখন আকাশ ফাজলামো করে বলতে লাগলো, ভেবেছিলাম নিজের রুমে নিয়ে তারপরে বাসর করব, কিন্তু শেষ পর্যন্ত শ্বশুর বাড়িতে বাসর রাত করতে হচ্ছে। এইটার চেয়ে লজ্জা আর কি হতে পারে? ও তাই নাকি? তাহলে তো বাসর রাত করার কোনো প্রয়োজন নেই। আপনি আপনার রুমে গিয়ে ঘুমিয়ে পড়েন। আমি তো আমার রুমেই আছি, আমিও ঘুমিয়ে পড়ি। আল্লাহ হাফেজ। ঠিক আছে, আপনি বেরিয়ে যান রুম থেকে। না থাক, যদিও তোমার রুমে এসে গেছি, তাহলে আর রুম থেকে বেরিয়ে যাব কেন? এবার না হয় তোমার সঙ্গে ঘুমিয়েই পড়ি। আর আমি এগুলো কোনো কিছুই বুঝি না। আমি চুপচাপ শুধু তোমার পাশে ঘুমাবো, আর কোনো কিছুর প্রয়োজন নেই। আকাশ হাসতে হাসতে ফাজলামি করে এই কথাটা বলল। আর যখন সাদিয়া এগিয়ে আসার পরে আকাশকে ধাক্কা দিয়ে বিছানায় ফেলে দেয়। আর বিছানায় ফেলে দেওয়ার পরে কানের কাছে গিয়ে বলতে লাগলো, তাই নাকি? আপনি তো কোনো কিছুই বোঝেন না। ঠিক আছে, আপনার কোনো কিছু বুঝতে হবে না। আপনার এই সিনিয়র বউকে কোনো কিছু বোঝাতে হবে না, উল্টো সিনিয়র বউ আপনাকে সবকিছু বুঝিয়ে দিবে। তাহলে তো ভালোই হয়, আমার আর কষ্ট করে কোনো কিছু আদায় করতে হলো না। ওটা সেই আমার কাছ থেকে আদায় করে নেবে। আমার একটা ইচ্ছা আছে জানো, আমার সুন্দর একটা ফুটফুটে বাবু হবে। সারাদিন খেলাধুলা করবে, পুরো বাসাটা রাঙিয়ে তুলবে। বলো, সেটা পূরণ করবে? কিন্তু সেটা পূরণ করার জন্য তো আপনাকে অনেক কষ্ট করতে হবে। আপনি কি পারবেন কষ্টগুলো করতে? তুমি আমার পাশে থাকলে সমস্ত কষ্ট সহ্য করতে পারবো, কোনো সমস্যা হবে না। এবার তোমাকে অনেক আদর করতে হবে। এই দিনটার জন্য আমি অপেক্ষা করে আছি সেই ছোটবেলা থেকে। তারপরে সাদিয়া আকাশের ঠোঁট দখল করে নিল। আর এভাবেই দুজনে মিলে হারিয়ে গেল এক অজানা রাজ্যে। আর এভাবেই থাকুক তাদের নিশ্চয়ই ভালোবাসার গল্পটা। নিত্য নতুন ভালোবাসার গল্প পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।